একটা চাকরি খুব দরকার। শুনলাম এমআরআই কোম্পানিতে ইন্টারভিউ চলছে। আজই শেষ তারিখ। দেরি না করে সকাল 8টায় চলে গেলাম ইন্টারভিউ দিতে। ওয়েটিং রুমে অনেকক্ষণ বসে থাকার পর আমার ডাক পড়লো। মিস ফারিয়া প্রভাকে? জি আমি। আপনাকে স্যার ডাকে চলুন আমার সাথে। জি চলুন। কেবিনে গিয়ে দেখি ম্যানেজার একটা স্টাফের সাথে কথা বলছে। অন্য পাশ ফিরে আমি গিয়ে বললাম, মে আই কাম ইন স্যার? ইয়েস। বলেই দরজার দিকে তাকালেন। চিরচেনা মুখ দেখে আমি থমকে গেলাম। এ তো কেউ নয়, ফারহান, আমার প্রাক্তন, যাকে আমি এখনো ভালোবাসি। কিন্তু আর কিছু ভাবার আগেই ফারহান বলে উঠল, প্লিজ বসুন মিস ফারিয়া। স্যার জবটা আমার খুব দরকার। সিভি সহ সব কাগজ জমা দেন, আপনাকে পরে জানানো হবে। আমি কিছু বলতে যাব, তখনই দেখি একটা মেয়ে ফারহানের কেবিনে এসেই, Hey Farhan, how are you? ওয়েল নিশু, ইউ লুক সো প্রিটি। Thanks Farhan, you look also handsome. ওদের এইসব লুতুপুতু আমার মোটেও ভালো লাগলো না। হয়তো ওর প্রেমিকা বা বউ, তাই বলে এমন করতে হবে? ঢং। নিশু আমার দিকে তাকিয়ে, এটা কি ফারহান? জবের জন্য ইন্টারভিউ দিতে এসেছে। ও এখনো শেষ হয়নি? শেষ? মিস ফারিয়া, আপনি এখনো বসে আছেন কেন? কিছু বলবেন? না আসলে কিছু না বলেই উঠেই আবার পেছন ফিরে আমি, ফারহান একটা কথা বলবো, এটা কি তোমার প্রেমিকা নাকি বউ? এই মেয়ে, তুমি আমার ফারহানের নাম ধরে রাখছো কেন? আর ফারহান, ও তোমার নাম জানে কি করে? আজই তো আসলে ইন্টারভিউ দিতে, তুমি কি চিনো? না নিশু, আমি ওকে কিভাবে চিনবো, আজই দেখলাম। সরি বলেই বেরিয়ে গেলাম কেবিন থেকে। নিশু যাও, এই ফাইলটা গুলো ঠিক আছে কিনা দেখো গিয়ে। ইয়াহ শিওর। কফিল, কফিল এদিকে এসো। জি স্যার, বলেন। একটু আগে যে মেয়েটা আসলো তার সম্পূর্ণ ডিটেলস আমার চাই, আর তার জবটা কনফার্ম করে দাও। লেটস গো। ইয়েস স্যার। 2 ঘন্টা পর। স্যার আসবো? কাম। স্যার, মেয়েটার নাম ফারিয়া প্রভা, বিয়ে হয়নি, একটা হোস্টেল থেকে পড়ালেখা করছে। আর এনাফ, থ্যাঙ্কস, যেতে পারো। জি স্যার। মিস ফারিয়া, তোমাকে খুব বেশি ভালোবাসতাম, কেন আমাকে ছেড়ে চলে গিয়েছিলে? আমার কি টাকা কম ছিল নাকি আমার ভালোবাসাই কমতি ছিল? এখন তুমি নিজেই আমার কাছে আবার ফিরে আসবে মিস ফারিয়া। জাস্ট ওয়েট অ্যান্ড সি। অন্যদিকে ফারহানের কথা শুনে খুব কষ্ট হলো। সে আমাকে চেনে না, ঘৃণায় হয়তো আমার চেহারাও ভুলে গেছে। আমি তাকে বেঈমানির পরিচয় দিয়েছি, কিন্তু আমার যে কিছুই করার ছিল না। চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়লো। সন্ধ্যায় অচেনা নাম্বার থেকে কল আসলো। 2-3 বার বাজার পর রিসিভ করলাম। তখনই, আসসালামু আলাইকুম, কে বলছেন? আপনি কি মিস ফারিয়া প্রভা বলছেন? জি। কংগ্রাচুলেশনস, এমআরআই কোম্পানিতে আপনার জব কনফার্ম। ফারহান স্যারের পিএ আপনি। থ্যাংক ইউ। কবে থেকে জয়েন করতে হবে? কাল থেকে জয়েন করতে হবে। আপনি কাল সকাল 8টায় অফিসে উপস্থিত থাকবেন। বাই। জি ঠিক আছে। জবটা পেয়ে খুব আনন্দ লাগছে, কিন্তু ফারহানকে প্রতিদিন দেখলে তো তার মায়ায় পড়ে যাব। জবটা ছেড়ে দেওয়াটাও পসিবল না। আচ্ছা, ফারহান কি তার বউকে খুব ভালোবাসে? আমাকে কি সত্যি ভুলে গেছে নাকি নতুন করে আর আমাদের মাঝে কোনো সম্পর্ক তৈরি করতে চায় না? সত্যিটা বলে যদি ওর কাছে ক্ষমা চাই, আমাকে ক্ষমা করবে তো? এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো সকাল 7:30টায়। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নাস্তা না করেই একটা শাড়ি পরে বের হলাম। রাস্তায় জ্যাম পড়ায় 10 মিনিট লেট হয়ে গেছে। উফ, আজকে প্রথম দিনই মনে হয় জব চলে যাবে। ভাবতে ভাবতে অফিসে চলে এলাম। অফিসে ঢোকার সাথে সাথে একটা লোক এসে বলে, হাই, আমি কফিল, তুমি ফারিয়া রাইট? এত লেট করে আসছো কেন? আসো, স্যার তোমাকে ডাকে ভিতরে। চলুন বলে কফিলের পেছনে যেতে লাগলাম। খুব ভয় করছে যদি জবটা চলে যায়। কেবিনে গিয়ে কফিল বলল, আসবো স্যার। ইয়েস কাম। স্যার, মিস ফারিয়া আসছেন। প্রথম দিনই 10 মিনিট লেট, বাকি দিনগুলো তো পড়েই আছে। এভাবে চললে জব করা যাবে না মিস ফারিয়া। কফিল তুমি যাও এখন। জি স্যার। মিস ফারিয়া বসুন আপনি। জি স্যার, থ্যাঙ্কস বলে বসলাম। নিশু কিছু না বলেই ফারহানের কেবিনে ঢুকে বলল, গুড মর্নিং ফারহান। মর্নিং নিশু। ফারহান, ওর কি জব কনফার্ম হয়ে গেছে? নিশু, ও আজ থেকে আমার পিএ। হট ফারহান, তাহলে আমি কি? আমার পোস্ট আমি ছেড়ে দিব না, তুমি অন্য জায়গায় পোস্ট করো। বস কে? আমি না তুমি? আমি যা বলছি শুনেছ না? নাও গো। নিশু রেগে চলে গেল কেবিন থেকে। মিস ফারিয়া, ফাইলগুলো কমপ্লিট করে দিন। জি স্যার বলে ফাইল নিয়ে উঠে কেবিন থেকে বের হব তখনই, আপনাকে আমি কোথাও যেতে বলেছি? আমার সামনে বসে সব ফাইল চেক করুন। কিন্তু স্যার। কোনো কিন্তু নয়, এখানে বসেই কাজ করুন। ওকে আজ 1 বছর পর তোমায় এত কাছে পেলাম, দূরে দূরে থাকতে দেই কি করে মাই জান? আমি ফাইলগুলো দেখছিলাম, তখন দেখি তেলাপোকাটা মনের সুখে ফোন টিপছে আর মুচকি মুচকি হাসছে। মাঝে মাঝে আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। মনে হয় মোবাইলে কোনো মাইয়ার লগে ইটিস পিটিস করে। শালা বান্দর, তুমি হয়তো আমার কথা ভুলেই গেছো। আমি যে অসম্পূর্ণতায় ভুগছি, তোমার কাছে থাকাটা
পসিবল ছিল না আমার। এসব ভাবছি আর তার মায়া ভরা চোখের দিকে তাকিয়ে আছি। তখনই ফারহান বলে উঠল, আমি এতটাও সুন্দর না যে আমার দিকে এভাবে তাকিয়ে থাকতে হবে। সুন্দর হলে কেউ আমাকে ছেড়ে চলে যেত না। ফারহান বিশ্বাস করো, বেঈমানকে বিশ্বাস করা যায় না। যারা টাকাকে ভালোবাসে, অন্যের অনুভূতির কোনো মূল্য দেয় না। সত্যি বলছি আমি। আমার জন্য কফি নিয়ে আসুন। আমি কেন কফি আনতে যাব? কারণ আপনি আমার পিয়ে। আমি যা বলবো তা শুনতে হবে। লেটস গো। ওকে বলে বিরক্ত নিয়ে কেবিন থেকে বের হতেই একটা লোকের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেলাম। সাথে সাথে এই লোকটাকে ইতর বিলাই গাধা প্লাস্টিক চোখে দেখেন না, উগান্ডা থেকে আমদানি হয়েছে মনে হয় বলেই উঠতে যাব, তখনই লোকটা হাত বাড়িয়ে দিল। আমি তার হাত ধরে উঠবো, তখনই ফারহান এসে আমাকে আমার হাত ধরে উঠিয়ে দিল আর বলল, আমি ডাকা ছাড়া আমার কেবিনে আসবেন না, ওকে? আর লোকটা আমার দিকে কেমন লোলুপ চোখে তাকিয়ে বলে উঠল, হাউ সুইট। ও সুইট না, মিরাজ শেখ। ওর নাম ফারিয়া প্রভা, আমার পিয়ে। বাট ওকে তো আগে দেখিনি। আমার নিউ পিয়ে। চলুন ভিতরে। আর মিস ফারিয়া, আপনাকে কাজ দিয়েছি, এখানে দাঁড়িয়ে আমাদের কথা শুনতে বলিনি। নিজের কাজ করুন। লেটস গো। ওকে স্যার বলেই লোকটার দিকে এগিয়ে যাই। সেটা দেখে ফারহান রাগী চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমিও ফারহানকে রাগানোর জন্য লোকটার কাছে গিয়ে বললাম, হাই, আমি ফারিয়া প্রভা। হ্যালো, আমি মিরাজ শেখ। ধাক্কা দেওয়ার জন্য আই এম সরি, আমি দেখতে পাইনি। ইটস ওকে বলেই চলে গেলাম কফি বানাতে। সেখানে গিয়ে মিরাজ বেটাকে বিড়বিড় করে গালি দিচ্ছিলাম। শালা উগান্ডা, চোখে দেখে না মেয়েদের গায়ের উপর পড়ে, লুচু কোথাকার। আসছি আবার সরি বলতে। আই এম টলি। আমাকে দেখতে পাইনি। গাল বাঁকা করে বললাম। তখনই পেছন থেকে কে যেন বলে উঠলো, বাহ, একদিনে তো ভালোই হাত করে নিয়েছো ফারহানকে। শুনে পেছন ফিরে দেখি নিশু পেতনিটা দাঁড়িয়ে আছেন। তাকে দেখে আমার রাগ উঠে গেল। ও আপনি কি করছেন এখানে? তা কি তোমাকে বলতে হবে নাকি? বলতে হবে। এই মেয়ে, একদিন হলো অফিসে জয়েন করেছো, তোমাকে কেন আমি কৈফিয়ত দিতে যাব? তুমি জানো আমি কে? আমি ফারহানের পিয়ে। কি বললেন? পিএ? সেটা তো ছিলেন, আজ থেকে আমি ফারহানের পিএ। আর অফিস টাইমে কাজ ফেলে এদিক সেদিক ঘোরাফেরা করছেন কেন? যান, নিজের কাজ করুন। তোমার চাকরি তো কিনে নিবই আমি, আর তোমাকেও দেখে নিব। আমার কাছে এসে মুখের উপর আঙুল তুলে আঙুল নাবিয়ে কথা বলুন। মিস নিশু ওরফে ময়দা পেতনি। এই মেয়ে, কি বললে তুমি আমাকে? তো আমি বলেই মুখ বাঁকা করে চলে গেল। আর আমি ওর হিংসা দেখে মিটমিট করে হাসতে লাগলাম। 1 ঘন্টা পর ফারহানের কেবিনের দিকে যেতেই দেখি মিরাজ শেখ ফোনে কথা বলতে বলতে কেবিন থেকে বের হচ্ছে। আমি কিছু না বলেই চলে যেতে নিলে আমার হাত ধরে টান দেয়, আর আমি সাথে সাথে হাত ছেড়ে দিয়ে বলে উঠলাম, এটা কোন ধরনের অসভ্যতামি? কুল বেবি, এত রেগে যাওয়ার কি আছে? তোমার মতো এত সফট মেয়েকে যে কেউ শুতে চাইবে? আর তোমার কোমর যে। বলেই আমার কোমরে হাত দিয়ে দিল, আর আমি সাথে সাথে একটা থাপ্পড় মারলাম। হোয়াট দ্য হেল, তোর সাহস কি করে হয় আমাকে থাপ্পড় মারার? বলেই আমাকে থাপ্পড় মারতে আসলে কে যেন হাতটা ধরে ফেলে। তাকে দেখি ফারহান। কি হয়েছে মিস্টার মিরাজ শেখ? ওর গায়ে হাত তুলছেন কেন? তুমি জানো ফারহান ওই 2 টাকার মেয়ে আমাকে থাপ্পড় মেরেছে? ওর সাহস কি করে হয় আমার গায়ে হাত তোলার? কি হয়েছে মিস ফারিয়া? ওনাকে থাপ্পড় মেরেছেন কেন? স্যার, উনি আমার শরীরে আর কিছু বলার আগেই নিশু পেতনিটা এসে বলে, আরে ফারহান, এইসব 2 টাকার মেয়ে আর কি পারে? মিরাজ শেখ যাচ্ছিলেন, মিস ফারিয়া এসে ওনার সাথে নিজের ইচ্ছায় ধাক্কা দিয়ে নিচে পড়ে যায়, আর মিরাজ শেখ উঠিয়ে দিলে ওনাকে থাপ্পড় মারে। জানো না, এইসব মেয়ে কোনো টাকাওয়ালা ছেলেকে দেখলেই তো নিজের ইচ্ছা গায়ে পড়ে। ছোট লোক কোথাকার। বলেই মুখ বাঁকা করে ফেলে। ফারহান নিশুর কথা শোনার পরপরই আমাকে একটা থাপ্পড় মারে। আমি গালে হাত দিয়ে ভাবছি, মানুষ কিভাবে এত মিথ্যা বলতে পারে। ফারহানের তো আমার কথাটা একবার শোনার দরকার ছিল। চোখের পানি চিকচিক করছে। তা দেখে নিশু বলে, এসব ন্যাকাকানা করো না তো, তোমাদের মতো মেয়েদের চেনা আছে ঢং। মিরাজ শেখ, ওর হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। সরি, কিছু মনে করবেন না। ইটস ওকে। চলুন আপনাকে গিয়ে দিয়ে আসি। বলেই ফারহান আর মিরাজ শেখ চলে গেল। আমি বোকার মতো তখনও দাঁড়িয়ে আছি। কি থেকে কি হয়ে গেল? অফিসের সব স্টাফ আমার দিকে তাকিয়ে আছে, আর নিশু আমার কাছে এসে বলে, তোমাকে বলেছিলাম না তোমার চাকরি আমি কেড়ে নিব? সবে তো শুরু। ফারহানকে হ্যাক করা এতটাও সোজা না মিস ফারিয়া। বলেই শয়তানি হাসি দিয়ে বলে ওঠে, এইখানে কি সিনেমা চলছে? সবাই এইভাবে তাকিয়ে আছো কেন? যাও, নিজের কাজে যাও। সবাই চলে গেল, সাথে নিশু। আমি দৌড়ে আমার ওয়াশরুমে গিয়ে কান্না করতে লাগলাম। কেন আমার কথা একবার শুনলে না ফারহান? একবার তো আমাকেও জিজ্ঞেস করে জানতে পারতে। এসব ভাবছি আর কান্না করতেছি। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে কেবিনের দিকে যেতেই একটা মেয়ে বলে উঠলো, হাই, আমি তিশা। হাত বাড়িয়ে দিয়ে, হ্যালো, আমি ফারিয়া। তুমি স্যারের নতুন পিয়ে, তাই না? হুম। তুমি মন খারাপ করো না,
ওই নিশু ভূতের কথা আমি জানি নিশু মিথ্যা বলেছে। আর মিরাজ শেখ লোকটা খুব বাজে, মেয়েদের শরীরে হাত দেয় শুধু। আর নিশু তোমাকে অপমান করার জন্য ওইসব মিথ্যে কথা বলেছে, আমি সব দেখেছি। আমার কোনো দোষ ছিল না, সত্যি। আরে আরে, কান্না করছো কেন? ওই নিশুটা এমনই, মানুষকে অপমান করে শুধু। আর তুমি এখন স্যারের বিয়ে না, এখন নিশু হিংসে জ্বলে পুড়ে মরবে, শুধু তোমার উপর প্রতিশোধ নিতে চাইবে। সাবধানে থেকো তুমি। আর শুনো, আজ থেকে চাইলে তুমি আমার সাথে সব শেয়ার করতে পারো, বন্ধু ভেবে। বলেই আমার চোখের পানি মুছে দিল। ওকে, আমি নিশুর এই অপমানের প্রতিশোধ নিয়েই ছাড়বো। এখন চলো যা যাক, নিশু আবার এখানে একসাথে দেখলে গন্ডগোল পাকিয়ে দিবে। আর একদম কান্না করবে না, তুমি খুব মিষ্টি দেখতে, কান্না করলে ভূতের মতো লাগে। বলেই হেসে দিল, আমিও হেসে দিলাম। আমি আর তিশা দুজনে একসাথে দুপুরে খাবার খেলাম। সন্ধ্যায় অফিস ছুটি হওয়ার পর দুজনে একসাথে বের হলাম। আমি হোস্টেলে চলে গেলাম আর নিশু ওর বাসায় চলে গেল। সকালে ঘুম ভাঙলো ফোনের রিং শুনে। ঘুম ঘুম চোখে ফোন হাতে নিয়ে দেখি তিশা কল দিছে। কল রিসিভ করে হ্যালো বললাম। মহারানী কি এখনো ঘুমাচ্ছেন? কয়টা বাজে? মহারানী আপনি টাইম দেখেন তো কয়টা বাজে। আরে তিশু, এখন তো মাত্র 7:10 হলো। আপনি 10 মিনিটে রেডি হয়ে নিচে আসুন, আমি নিচে আছি। নিচে আছো মানে? কোথায় নিচে? তোমার রুমের নিচে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো, দুজনে একসাথে নাস্তা করে অফিস যাবো। ওকে, আমি আসতেছি। আমি ফ্রেশ হয়ে গোলাপি রঙের একটা শাড়ি পরে বের হলাম। নিচে গিয়ে দেখি তিশা ফোনে কাকে যেন বলছে। দেখো, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না, আমি তোমাকে ভালোবাসতে পারবো না, প্লিজ আর কখনো কল দিবে না। আমাকে দেখে ভেবা চাকা খেয়ে কল কেটে দিল আর বলল, আরে আরে, তুমি চলে এসেছো? কার সাথে কথা বলা হচ্ছে শুনি? আরে তেমন কিছু না, বলবো তোমাকে। বাই দ্য ওয়ে, তোমাকে কিন্তু অনেক সুন্দর লাগছে। তাই নাকি? তোমাকেও কি কম সুন্দর লাগছে নাকি তিশু রানী? চলো যাওয়া যাক। দুজনে অফিসে গিয়ে নাস্তা করলাম একসাথে। অনেকক্ষণ পর ফারহান আসলো অফিসে। সবাই দাঁড়িয়ে শুভ সকাল জানালো। আমি তো দেখেই ফিতা, খোঁচা খোঁচা দাড়ি, ব্ল্যাক কালার সানগ্লাস, ব্ল্যাক শার্ট, সব মিলিয়ে ক্রাশ খাওয়ার মতো। কিন্তু আমি ক্রাশ খেয়েও লাভ নেই। অনেকক্ষণ পর ফারহান আমাকে তার কেবিনে ডাকলো। আমি গিয়ে, মে আই কাম ইন স্যার? ইয়েস মিস ফারিয়া, কাম। স্যার আমাকে ডাকছিলেন? জি মিস ফারিয়া, একটা প্রজেক্টের জন্য কিছু ফাইল রেডি করে দিতে হবে খুব তাড়াতাড়ি, আজকের মধ্যেই। আমার সামনে কিছু ফাইল রেখে। কিন্তু স্যার, আমি একা আজকের মধ্যেই কিভাবে রেডি করব? আমিও হেল্প করব, একসাথে বসেই ফাইলগুলো রেডি করতে হবে, না হলে ডিলটা আমাদের হাতছাড়া হয়ে যাবে আর মিরাজ শেখের হাতে চলে যাবে আর অনেক টাকা লস হয়ে যাবে। তাহলে স্যার আমি নিজেই রেডি করে দিব, আপনি বিশ্বাস করতে পারেন। বিশ্বাস? তাও আবার আপনাকে মিস ফারিয়া? বেঈমানকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া যায় না। আমি কিসের উপর আস্থা রেখে আপনাকে বিশ্বাস করব বলা তো যায় না। এখানে আমার ডিলটা নষ্ট করে মিরাজ শেখের সাথে আলাপ জমাবেন। বাই দ্য ওয়ে, এখন আসতে পারেন, পরে ডেকে নিব আপনাকে। আমি ফাইলগুলো নিয়ে ফারহানের কেবিন থেকে বেরিয়ে নিজের কেবিনে গেলাম। আর তখনই নিশু আসলো আমার কেবিনে। আচ্ছা, তো তোমার সাথে ফারহানের কি আগে কোনো সম্পর্ক ছিল? তোমরা কি দুজনকে আগে থেকে চিনো? আমাকে বলা ছাড়া আমার কেবিনে কি করছেন আর আমাদের মাঝে কি আছে না আছে আপনার না জানলেও চলবে। ওকে, স্যার তো তোমাকে একটু বিশ্বাস করে না। তাছাড়া তোমার মতো মেয়ের কাজ না এই ফাইলগুলো রেডি করা। তার চেয়ে বরং পিএর জায়গাটা ছেড়ে দাও, আমি সব করে দিচ্ছি। স্যার আমাকে কাজটা দিয়েছে, আমি নিজেই করতে পারবো। তোমার কোনো দরকার নেই শাকচুন্নি। কি? তুমি আমাকে শাকচুন্নি বললা? খেত। আপনি যেতে পারেন প্লিজ, না হয় স্যারকে ডাকতে বাধ্য হব। তোমাকে আমি সফল হতে দিব না। তোমাকে সবার সামনে অপমান করব এই ফাইলের জন্য ফারিয়া, তুমি চিন্তাও করতে পারবে না। বলেই আমার কেবিন থেকে বেরোতেই কলার খোসায় পা দিয়ে ঠাস করে পড়ে যায়। নিশু পড়ে যাওয়ায় অফিসের সব স্টাফ হেসে দিল আর বেচারি নিশু কান্না কণ্ঠে রেগে গেল। হোয়াট দ্য হেল, এখানে কলার খোসা কে ফেলেছে? তখনই তিশা বলে ওঠে, আরে নিশু, তুমি কলার ঘষা কোথায় পেলে? তুমি এত টাইট জামা পরো আর হিল জুতো পরো, তাই তো পরে গেলাম। আমার দিকে তাকিয়ে চোখ টিপে বুঝতে আর বাকি রইল না যে এটা তিশার কারসাজি। আমিও তিশার সাথে মিলে বলতে লাগলাম, আরে হ্যাঁ নিশু, তুমি কি এই বয়সে চোখে কম দেখো নাকি? এখানে কত পরিষ্কার কলার খোসা কোথায় পেলে? কাল থেকে এইসব পরে এসো না। তখনই ফারহান এসে বলে, কি হচ্ছে এখানে? সবাই দাঁড়িয়ে আছো কেন? আর নিশু, তুমি এখানে বসে আছো কেন? যাও কাজ করো। ফারহান, আমাকে উঠাও না, আমি পড়ে পায়ে ব্যথা পেয়েছি, তাই উঠতে পারছি না। ফারহান হাত দিয়ে উঠাতে যাবে, তখনই তিশা এসে বলে, স্যার আমি তুলে দিচ্ছি, বলেই একটানে নিশুকে উঠিয়ে দিল। এই মেয়ে, তোমাকে উঠাতে বলেছি নাকি?
আরে আমরা থাকতে স্যার কেন কষ্ট করবে, আর তুমি তো দেখি ঠিকই আছো। বলার সাথে সাথেই নিশু পায়ে হাত দিয়ে উফ কি ব্যথা পায়। বলেই পা ধরে ন্যাকা কান্না করতে লাগলো আর বলল, ফারহান আমাকে কোলে করে একটু কেবিনে দিয়ে আসবি প্লিজ। ইয়া শিওর। বলেই কোলে উঠাতে নিলেই আমি বললাম, স্যার আমি আর তিশা মিলে নিয়ে যাচ্ছি, আপাকে কষ্ট করতে হবে না। বলেই তিশা আর আমি নিশুকে নিয়ে কেবিনে নিয়ে যেতে নিলেই নিশু আমাদের ছেড়ে একাই হাঁটতে লাগলো। আমি আর তিশা হেসে দিলাম আর ফারহান বোকার মতো তাকিয়ে আছে নিশুর যাওয়ার দিকে। বুঝলে নিশু, কিছু মানুষ আছে শুধু মেয়ের ছোঁয়ার চেষ্টা করে, সুযোগ পেলেই মেয়েদের কোলে নেওয়ার চেষ্টায় থাকে। আরে আজব, কেউ বললো আর তাকে কোলে নিতে হবে? বলেই চলে যেতে নিলে ফারহান আমার হাত ধরে ফেলে আর বলে, কি বললে তুমি? আমি মেয়েদের ছোঁয়ার চেষ্টা করি আর কোলে নেই, তাই না? আরে স্যার আপনি এত রেগে যাচ্ছেন কেন? আমি আপনাকে কিছু বলেছি নাকি? দাঁড়াও দেখাচ্ছি। বলেই ফারহান আমাকে কোলে নিয়ে নিল আর আমি হাত পা ছোড়াছুড়ি করে বলতে লাগলাম, স্যার সবাই দেখছে কি করছেন, প্লিজ আমাকে নামান, আমি পড়ে যাব। আমি তোমার মতো বিশ্বাসঘাতক নই যে আমাকে বিশ্বাস করতে পারবে না, পড়বে না। এইভাবেই থাকো, না হয় ফেলে দিব। তোমার সাহস কি করে হয় আমাকে এই কথা বলার? আমি অন্য মেয়েদের ছোঁয়ার চেষ্টা করি? স্যার আর বলবো না, প্লিজ আমাকে নামিয়ে দেন, আমি পড়ে যাব। আমার উপর বিশ্বাস রাখতে পারো, আমি তোমার মতো বিশ্বাসঘাতক না। আমাকে নিয়ে কেবিনে ঢুকলো। আমি বিশ্বাসঘাতক? আপনি আপনার নিশুকে কোলে নিন। আমি কেন নিশুকে কোলে নিব? ও মা, নিশুকে আপনি দু চোখে হারান, আমার তো মনে হয় ভালোবাসেন, আর তাকে তো কোলে নিবেন তাই না? আমি আমার ভালোবাসাকে কোলে নিয়েছি। আমার প্রথম ও শেষ ভালোবাসা তুমি। আমি তো তোমাকে ছেড়ে যাইনি, তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছো। তোমার জন্য আমি কি করিনি? নিজের সবটা দিয়ে ভালোবেসেছিলাম আর তুমি চলে গিয়েছিলে। একটা বছর আমি কেমন আছি, ভালো আছি কিনা সেটা জানার জন্যেও আমার খোঁজ নাওনি। তোমাকে ছাড়া এক একটা দিন আমার কেমন কেটেছিল সেটা শুধু আমি জানি। আমি তো তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম, কেন এমন করলে ফারি? কান্না কণ্ঠে বলে উঠলো আর আমাকে কোল থেকে নামিয়ে দিল। আমি তোমার ভালোবাসা ছিলাম, কিন্তু আমি এখন প্রাক্তন। এই মেয়ে, তুমি প্রাক্তন নও, তুমি আমার ভালোবাসা, কারণ আমি তোমাকে এখনো ভালোবাসি। আর প্রাক্তন তো তাকেই বলে যাকে ভালোবেসে ভুলে থাকা যায়। আমি তো তোমাকে ভুলিনি, আমি তো তোমাকে খুব ভালোবেসেছিলাম। কেন ছেড়ে গেছিলে? কেন? আমার চুলের মুঠি ধরে। ফারহান আমি চাইনি আমার অসম্পূর্ণতা নিয়ে তোমার জীবনে আসতে, আমার কিছুই করার ছিল না। আর বলার কিছু আগেই ফারহান আমার ঠোঁট তার ঠোঁট জোড়ার দখলে করে নিল আর 2 মিনিট পর ছেড়ে দিল আর আমার হাত ধরে টেনে আমাকে নিয়ে অফিস থেকে বেরিয়ে গেল আর আমাকে টেনে নিয়ে গাড়িতে তুললো। আমি ভয়ে বললাম, স্যার গাড়িতে কেন তুললেন আমাকে? ফারহান কিছু না বলে আমাকে সিট বেল্ট বেঁধে দিল। কিছু বলছে না সে, 2 চোখ লাল হয়ে আছে, গম্ভীর ভাব নিয়ে গাড়ি চালাতে লাগলো। আমি অসহায় হয়ে জিজ্ঞেস করলাম, স্যার কোথায় যাচ্ছি আমরা, বলবেন প্লিজ? একটা কথাও বলবে না তুমি, না হলে খুব খারাপ হয়ে যাবে। চোখ গরম করে, স্যার কালকের জন্য যে ফাইলগুলো রেডি করতে বলেছেন ওগুলোর কি হবে স্যার? ফারহান কিছু না বলে কাকে যেন কল দিল আর বলল, হ্যালো কফিল, মিস ফারিয়ার কেবিনে কিছু ফাইল আছে, আজকের মধ্যেই ফাইলগুলো রেডি হওয়া চাই, যাতে কোনো ভুল না হয়। আর আমি আজকে আর অফিসে যাব না, সব যেন ঠিক থাকে। ওকে নাও বাই। ফারহান কল কেটে নিশ্চুপভাবে গাড়ি চালাতে লাগলো। স্যার আমরা কোথায় যাচ্ছি? আর আজকে অফিসে যাবেন না কেন স্যার? প্লিজ আমি হোস্টেলে যাব, প্লিজ স্যার। আর একটা কথা বললে তোমাকে এখনই চলতি গাড়ি থেকে ফেলে দিব। জাস্ট শাট আপ। আমি ভয়ে আর কোনো কথা বললাম না। কিছু দূর যাওয়ার পর একটা বাসার সামনে গাড়ি থামালো ফারহান আর আমাকে টেনে গাড়ি থেকে নামালো। গাড়ি থেকে নেমে দেখি বড় বড় করে লেখা কাজী অফিস। এটা দেখে আমার কলিজা শুকিয়ে গেল আর চোখ বড় বড় করে ফারহানের দিকে তাকালাম। এখন নিশ্চয়ই বুঝতে পারছো তোমাকে কোথায় নিয়ে এসেছি। স্যার আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? ও গড মিস ফারিয়া, আপনি জানেন না কাজী অফিসে মানুষ কেন আসে? স্যার প্লিজ এমনটা করবেন না, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। মিস ফারিয়া, তোমার জন্য একটা বছর আমি অনেক কষ্ট পেয়েছি। তুমি কি ভাবছো এখন তুমি পার পেয়ে যাবে? তোমার জীবন নরক করে দিব আমি। স্যার আমি আর কখনো আপনার সামনে আসবো না আজকের পর থেকে, আমার ছায়াও দেখবেন না, আপনি প্লিজ এমন করবেন না। ফারহান কোনো উত্তর না দিয়ে আমাকে টেনে ভেতরে নিয়ে যায় আর জোর করে আমাকে বিয়ে করে নেয়। এটা সবটা আমার কাছে যেন স্বপ্ন, ঘুম ভাঙলেই সব ঠিক আগের মতো হয়ে যাবে। গাড়ি নিজ গতিতে চলছে, আমি রোবটের মতো গাড়িতে বসে আছি আর ভাবছি 1 বছর আগের কথা। সেদিন ছিল আমার খালাতো ভাই তানভীরের বিয়ে। আমি কখনো শাড়ি পরিনি, শখ করেই সেদিন
প্রথম পরেছিলাম, ইউটিউব দেখে দেখে শাড়ি পরে বের হলাম, সবার সাথে আড্ডা দিলাম। এক এক করে সবাই হলুদ দিল ভাইয়াকে। আমি শাড়ি সামলাতে না পেরে উপরে যাচ্ছিলাম শাড়ি চেঞ্জ করতে। অন্ধকারে সিঁড়ি দিয়ে ওঠার সময় ধাক্কা খেয়ে পড়ে যেতে নিলেই কেউ ধরে ফেলে। আমি চোখ বন্ধ করে চোর বলে চিৎকার দিতেই লোকটি আমার মুখ চেপে ধরে আর বলে, এই চুপ চুপ, প্লিজ চিৎকার করবেন না। আমি ফারহান, তানভীরের বন্ধু। মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে ওনার মুখের উপর ধরে বলেই মুখ থেকে হাত ছেড়ে দিল। ও গড, বাঁচলাম। কিন্তু আপনি এখানে কি করছেন? না, আসলে আমি ছাদে গিয়েছিলাম বাতাস খেতে। ছি, কি গন্ধ সিগারেটের, ইয়াক। আপনি সিগারেট খেতে গেছিলেন ছাদে, তাই না? না মানে, জি। এখন আমি সবাইকে বলবো আপনি সিগারেট খান। আরে, আপনি তো অনেক কিউট একটা পিক তুলি। বলেই ফারহান ফারিয়ার একটা ছবি তুলে নিল আর তাকে দেখিয়ে বলল, অনেক কিউট না? আমি তাকিয়ে দেখি আমার পেট থেকে শাড়িটা একটুখানি সরে গিয়েছে। তাড়াতাড়ি শাড়িটা ঠিক করে নিলাম। এখন যদি তুমি সবাইকে বলো আমি সিগারেট খাই, তাহলে এই ছবি আমি সবাইকে দেখাবো। আমি কাউকে বলবো না আপনি সিগারেট খান। প্লিজ এটা ডিলিট করে দিন না। বুঝবো কিভাবে তুমি সত্যি বলছো? এখন থাক, পরে না হয় ডিলিট করে দিব। বলেই শয়তানি হাসি দিয়ে চলে গেল। আমি মনে মনে গালি দিতে দিতে উপরে গিয়ে শাড়ি চেঞ্জ করে একটা প্লাজো আর শার্ট পরে ঘুমিয়ে গেলাম। সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙে। ফারিয়া, এই ফারিয়া, উঠ। কয়টা বাজে খেয়াল আছে? উঠ। আম্মু আরেকটু ঘুমাই না। এটা কি আমাদের বাসা নাকি যে এত লেট করে ঘুম থেকে উঠবি? সবাই রেডি হয়ে গেছে, তোর ভাইয়া রেডি হয়ে যাচ্ছে, তোকে রেডি হতে বলেছে, বউ আনতে যাবে, চল উঠ। আমি উঠে ফ্রেশ হয়ে নাস্তা করলাম। একটা লেহেঙ্গা পরে হালকা সেজে চুল ছেড়ে দিলাম। চুড়ি পরতে পরতে নিচে যাচ্ছি, এমন সময় একটা ধাক্কা খেলাম আর চুড়িগুলো পড়ে গেল। রাগে চোখে তাকিয়ে দেখি ফারহান। ফারহানকে দেখে রাগ আরো বেশি উঠে গেল। আচ্ছা, সব সময় ধাক্কা আমার সাথেই কেন খেতে হবে আপনার, বলুন তো? চোখে দেখেন না আপনি? চোখে হাতে নিয়ে হাঁটেন যত সব। ফারহান আমার দিকে তখনও ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আমি ওর চোখের সামনে তুড়ি বাজিয়ে বললাম, ও হ্যালো, আপনাকেই বলছি, কানে শুনতে পান না নাকি? ফারহান কিছু না বলে চুড়িগুলো তুলে আমার হাত ধরে পরিয়ে দিল আর বলল, সারা জীবন চুরি পরানোর দায়িত্ব দিবে আমাকে? কি বললেন আপনি? ইয়ে মানে, আপনার নামটাই তো জানা হলো না। নামটা যদি বলতেন। আমার নাম ফারিয়া প্রভা। বাহ, অনেক সুন্দর নাম, ঠিক তোমার মতো। বলেই গাড়িতে উঠলাম। এক এক করে আমি উঠে বসলাম আর কোথা থেকে ফারহান এসে আমার সাথে বসলো। আরে আরে, আপনি কি করছেন? আপনি কই, কি করলাম আমি? আপনি আমার পাশে কেন বসলেন? আর কোথাও তো জায়গা নেই বসার, তাছাড়া আমার ভালো লেগেছে, বসেছি। তোমার কি তাতে? নাকি আমার মতো স্মার্ট একটা ছেলে পাশে বসাতে অস্বস্তি হচ্ছে? আমি হু বলে অন্য পাশ ফিরে তাকিয়ে আছি আর ফারহান বসে বসে ফোন টিপছে। সবাই ওই বাসায় গিয়ে পরিচিত হলো, সবাই আড্ডা দিচ্ছে। এমন সময় চোখ গেল ফারহানের দিকে। দেখেই তাকিয়ে আছি, খুব মায়াবী লাগছে। ভাইয়ের সাথে কথা বলছে আর আমি তাকিয়ে আছি। তখনই কে যেন বলে, হাই, আমি নওশিন খান। হ্যালো, আমি ফারিয়া। আপনাকে কিন্তু দারুণ লাগছে। থ্যাঙ্কস। ওয়েলকাম। একটু সোজা হয়ে দাঁড়ান। কেন? কিছু না বলে আমার কপালে হাত দিয়ে টিপটা ঠিক করে দিল। আসলে টিপটা বাঁকা হয়ে গেছে আপনার। থ্যাঙ্কস। নওশিনের সাথে কথা বলতেছি হেসে হেসে। এমন সময় দেখি ফারহান আমার দিকে কেমন করে তাকিয়ে আছে। আমি তা দেখে আরো বেশি করে হেসে কথা বলতে লাগলাম নওশিনের সাথে। আচ্ছা, আমি কি আপনার নাম্বারটা পেতে পারি? আর কিছু বলার আগেই ফারহান বলে ওঠে, ব্রো, ও তো ফোন ইউজ করে না, তাই না বউ? ওইদিকে চলো তো বউ, তোমার সাথে কথা আছে। ফারহানের মুখে বউ ডাক শুনে আমি স্তব্ধ হয়ে গেছি। কি বলে ও? আরে কি বলছেন এসব? আমি কেন আপনার বউ? আর কিছু বলার আগেই আমাকে টেনে নিয়ে গেল একটা দেওয়ালের সাথে, হাত চেপে ধরে বলে, ওই ছেলের সাথে কিসের এত কথা তোমার? হাত ছাড়ুন, আমি আপনার বউ হতে যাব কেন? আর কার সাথে কি বলবো? এটা আমার ইচ্ছা, আপনার কি? আমার সব। তুমি কোন ছেলের সাথে কথা বলতে পারবে না, এটাই শেষ কথা। 1000 বার বলবো। আপনি কে বাধা দেওয়ার? বললে আমার থেকে খারাপ কেউ হবে না। আর টিপ পড়ার দরকার নেই। নেক্সট টাইম টিপ পড়লে আমাকে জিজ্ঞেস করবে ঠিক হয়েছে কিনা। ওকে? বইই গেছে আপনাকে জিজ্ঞেস করতে। আমার এই কথাটি বলে চলে যেতে নিলেই ফারহান ফারিয়ার কোমর ধরে টেনে আবার দেয়ালের সাথে চেপে ধরে আর ফারিয়ার মুখের উপর তার মুখটা নিয়ে আসে। ফারিয়ার সাথে সাথে চোখ বন্ধ করে ফেলে। যেটা করতে চাইছি, বেশি বাড়াবাড়ি করলে কিন্তু রেহাই পাবে না। বলেই চলে গেল আর আমি বোকার মতো দাঁড়িয়ে আছি। শালা গরু ইতর টিকটিকি, আমি কি করব না করব তোকে জিজ্ঞেস করতে হবে, লুচু একটা। বলে গালি দিতে লাগলাম মনে মনে। ভাইয়ের বিয়ে সম্পূর্ণ হলো, বউ নিয়ে সবাই বাসায় চলে গেল। রাতে সবাই বসে আড্ডা দিচ্ছে। খেয়াল করলাম ফারহান নেই। ওকে না দেখতে পেয়ে কেমন জানি হচ্ছিল, এদিক ওদিক করছিলাম। পেছন থেকে এসে
ফারহান বলে উঠল, কাউকে কি খুঁজছো তুমি? খুঁজবো আমি? আমি কিন্তু জানি কাকে খুঁজছো। এখানে তো সবাই আছে, আমি ছিলাম না। আমি ভুল না বললে সত্যি আমাকেই খুঁজছো? হ্যাঁ, আপনাকে খুঁজতে আমার বইয়েই গেছে। তোমার চোখ বলছে তুমি আমাকেই খুঁজছো মিস ফারিয়া। আমি কিছু না বলে সবার সাথে আড্ডা দিতে লাগলাম। কাজিনরা কিছু চিরকুট লিখতে লাগলো, তাতে অনেক কিছু লেখা আছে। যে চিরকুট নিবে তাতে যা লেখা তা দেখাতে হবে। কাজিনরা এক এক করে শেষ করলো। কেউ গান গাইলো, কেউ পাগলের অভিনয় করলো, তানভীর ভাইয়া ভাবিকে নিয়ে ডান্স করলো। এবার ফারহানের পালা। সে একটা চিরকুট নিল, তাতে লেখা কাউকে প্রপোজ করতে হবে। ফারহান আমার হাত ধরে সবার সামনে নিয়ে গেল আর হাঁটু গেড়ে বসে বলল, তোমাকে প্রথম দেখেই খুব ভালো লেগেছে। হয়তো তোমাকে বলে বোঝাতে পারবো না আমার অনুভূতিগুলো, কিন্তু বিশ্বাস করো একটা কথাও মিথ্যা না। খুব বেশি ভালো লাগে তোমাকে। তুমি কারোর সাথে কথা বললে খুব খারাপ লাগে। তুমি কি আমাকে তোমার হাতে চুড়ি পরানোর দায়িত্ব দিবে? তোমার কপালের টিপটা ঠিক মাঝ বরাবর বসার সুযোগটা কি দিবে আমাকে? তোমাকে ভালো রাখার দায়িত্ব নিতে চাই, দিবে কি আমাকে একটা সুযোগ? আই লাভ ইউ ফারিয়া। বলেই আমার হাতে তার হাত থেকে একটা আংটি খুলে পরিয়ে দিল। সবাই হাততালি দিতে লাগলো আর আমি মূর্তির মতো দাঁড়িয়ে আছি তখনও। ফারহান আমার মুখের সামনে এসে বলে, সবাই হেসে দিল আর আমি লজ্জা পেয়ে চলে গেলাম। সেই থেকে আমাদের প্রেম শুরু। খুব ভালোবাসতাম ফারহানকে, ফারহানও পাগলের মতো ভালোবাসতো। আমাদের ব্যাপারটা মোটামুটি অনেকেই জানতো। ফারহানের বোন দীপ্তিও জানতো আমাদের ব্যাপারে। সে ছিল একজন গাইনি ডাক্তার। আমাদের বিয়ে নিয়ে কথা হচ্ছিল দুই ফ্যামিলিতে। এর মাঝে ইদানিং আমার পেটে খুব ব্যথা হতো। প্রথম পাতা না দিলেও দিন দিন খুব সিরিয়াস অবস্থা হতে শুরু করে। উপায় না পেয়ে ডাক্তারের কাছে গেলাম। দীপ্তি চেম্বারে গিয়ে চেক আপ করাই। রিপোর্ট হাতে পেয়ে জানতে পারি আমার জরায়ুতে টিউমার হয়েছে। এখন যদি অপারেশন না করাই পরে অনেক বেশি ক্ষতি হয়ে যাবে। উপায় না পেয়ে অপারেশন করাতেই হলো। অপারেশন করার পর দীপ্তি বলে আমি কোনোদিন মা হতে পারবো না। পারবো কিনা তার কোনো গ্যারান্টি নেই। জরায়ু অপারেশনের ফলে আমার মা হওয়ার ক্ষমতা 5% আছে। এটা শুনে কান্না পাচ্ছে খুব। একজন মেয়ের মা না হলে জীবনটাই হয়তো বৃথা। এর মাঝে দীপ্তি আমাকে বলে আমি যেন তার ভাইয়ের জীবন থেকে সরে যাই। তার মা নাকি নাতি নাতনির জন্য অনেক পাগল। আমি যদি বিয়ে করি তাহলে নাকি ফারহানের জীবনটা নষ্ট হয়ে যাবে। সত্যিই তো, যে মেয়ের মা হওয়ার যোগ্যতা থাকে না সমাজে তার কোনো দাম নেই। আমি কখনো ফারহানের বাবা হওয়ার ইচ্ছেই পূরণ করতে পারবো না। আমি যে এক অসম্পূর্ণ নারী। সবকিছু ভেবে ফারহানকে ছেড়ে আমি পালিয়ে চলে আসি বাসা থেকে। বান্ধবীর সাহায্যে একটা হোস্টেল থেকে টিউশনি করে নিজের পড়ার খরচ জোগাড় করি। চাকরিটা খুব বেশি প্রয়োজন ছিল আমার জন্য, তাই কোনো উপায় না পেয়ে ফারহানের অফিসেই চাকরি নিতে হলো। আমি অসম্পূর্ণতার জন্য ওকে ছেড়ে চলে গিয়েছিলাম। আমি চাইনি আমার জন্য ফারহান বাবা হওয়ার ইচ্ছে থেকে দূরে থাকুক। আমি চাইতাম ও সব সময় ভালো থাকুক। কিন্তু আজ কি হয়ে গেল? আমি তো দীপ্তিকে কথা দিয়েছিলাম ফারহানের জীবন থেকে চলে যাব। 1 বছর ফারহানের থেকে দূরে থেকেছি, নিজেকে জীবনকে যন্ত্রণাময় করে তুলেছি, তাও আমার মতো পাপীর ছায়া পড়তে দেইনি। নিয়তি আজকে আবার আমাকে ফারহানের সামনে দাঁড় করিয়ে দিল, বানিয়ে দিল ফারহানের অর্ধাঙ্গিনী। কি জবাব দিব আমি দীপ্তিকে? আমি তো ফারহানকে কখনো বাবা ডাক শোনাতে পারবো না, বাকিটা সবাই জানেন। নামো গাড়ি থেকে। কি হলো, আমার কথা কানে যাচ্ছে না তোমার? ফারহানের কথার ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসলাম। কোথায় নিয়ে এসেছেন আমাকে স্যার? বিয়ের পর মেয়েরা কোথায় যায় জানো না? আমার বাসায় নিয়ে এসেছি তোমাকে। স্যার আমি হোস্টেলে যাব, আমি এখানে থাকবো না, প্লিজ আমাকে হোস্টেলে দিয়ে আসুন, আমি নামবো না গাড়ি থেকে। তুমি এখানেই থাকবে আমার সাথে, আমার কথার উপরে কোনো কথা বলবে না, আমি পছন্দ করি না। বলেই ফারহান আমাকে কোলে করে ভেতরে নিয়ে গেল আর বাসায় ঢুকে রহিমা খালা বলে কাকে যেন ডাকলো। তখন একটা মহিলা আসলো, দেখেই বোঝা যাচ্ছে কাজ করে তার বাসায়। তাকে জি স্যার। আমাদের জন্য খাবারের ব্যবস্থা করো। আচ্ছা স্যার। বলে কি ভেবে মুচকি হেসে চলে গেল। আর আমি বলে উঠলাম, স্যার আমাকে প্লিজ নামান, আমি এই বাসায় থাকবো না। চুপ, একদম চুপ। তুমি শরীয়ত মোতাবেক এবং আইন অনুযায়ী আমার বউ, তোমাকে আমার কাছেই থাকতে হবে। মাইন্ড ইট। আপনি জোর করে আমাকে বিয়ে করেছেন, আমি মানি না এই বিয়ে। আমি ডিভোর্স দিব আপনাকে, চলে যাব এই বাসা থেকে। কি বললে তুমি? আমাকে ডিভোর্স দিবে? আরেকবার এই কথা মুখেও যদি এনেছো তাহলে জিহ্বা কেটে দিব, আর বেশি বাড়াবাড়ি করলে পা কেটে ঘরে রেখে দিব। বলেই আমাকে একটা রুমে নিয়ে খাটে বসিয়ে দিল। আমি এই বাসায় থাকবো না বলে দরজার দিকে পা বাড়ালেই ফারহান আমার হাত চেপে ধরে দেওয়ালের সাথে আর বলে,
আমি চাই না তোমার সাথে খারাপ কিছু করতে। এটা আমার বাসা, এখানে আমার কথাই শেষ কথা। এক পাও নড়বে না, এখানেই বসে থাকো আমি না আসা পর্যন্ত। বলেই বেরিয়ে গেল বাইরে দরজা লক করে। আর আমি ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে করতে ঘুমিয়ে গেছি। ঘুম ভাঙে ফারহানের ডাকে। ফারিয়া, ফারিয়া উঠো, পরে ঘুমাইও, ফ্রেশ হয়ে আসো। আমি কিছু না বলে বসে আছি, কারণ এখানে আমার কোনো জামা কাপড় নেই। কি হলো, যাও? আমার জামা নেই এখানে। তোমার পাশে দেখো অনেক শাড়ি জামা আছে, তোমার যেটা মন চাই পরে নাও। নিচের দিকে তাকিয়ে পাশে তাকিয়ে দেখি অনেকগুলো শপিং ব্যাগ, মনে হচ্ছে একটা দোকান তুলে নিয়ে এসেছে বাসায়। আমি একটা জামা নিলাম হাতে, তখনই ফারহান বলে, আজকে আমাদের বিয়ের প্রথম দিন, শাড়ি পরো। বলেই আমার হাতে একটা নীল রঙের শাড়ি দিয়ে বলে, যাও এটা পরে এসো, ডানে ওয়াশরুম আছে। আমি কিছু না বলে হাত থেকে শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে শাড়ি পরে বের হলাম, চুল থেকে পানি পড়ছে। দেখি ফারহান বসে বসে ফোন টিপছে, আমাকে দেখে তাকিয়ে আছে। আমি কাকে দেখেছি? আমার নীল পরি একদম বউ বউ লাগছে, ইচ্ছে করছে জড়িয়ে ধরে ভেজা চুলের স্মেল। ইস, পাগল হয়ে যাবো। ফারহানের এমন ভাবে তাকিয়ে থাকা দেখে আমি মনে মনে গালি দিতে লাগলাম, শালা লুচু, মেয়ে মনে হয় জীবনেও দেখেনি, চোখ দিয়ে গিলে খাচ্ছে। আমি কিছু না বলে আয়নার সামনে গিয়ে চুল মুছতে লাগলাম। তখনই কেউ পেছন থেকে আমার কোমরে হাত দিয়ে জড়িয়ে ধরে চুলে মুখ গুজে ভেজা চুলের স্মেল নিচ্ছে। বুঝতে বাকি নেই এটা ফারহান। আমি সাথে সাথে তাকে সরিয়ে দিয়ে বলি, আপনি আমায় স্পর্শ করেন কোন অধিকার নিয়ে? তুই মনে হয় ভুলে গেছো, তুমি আমার বউ, আর বউকে স্পর্শ করার অধিকার আমার আছে। আমি আপনাকে বর হিসাবে মানি না। তুমি না মানলে কি হবে? দুনিয়ার সবাই মানবে তুমি আমার বউ। বাই দ্য ওয়ে, ভেজা চুলে কিন্তু তোমাকে দারুণ লাগে। শালা লুচু। ছি ছি, নিজের বরকে শালা বললে পাপ হবে বউ। আমার বয়ে গেছে আপনাকে বর ডাকতে। তোমার ক্ষুধা লাগেনি? লাঞ্চ করবে না? চলো। আমি খাবো না, আমার ক্ষুধা নেই। তুমি বললে তো হবে না, ক্ষুধা নেই। ওকে, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। ওয়েট, রহিমা খালা, ও রহিমা খালা এদিকে এসো। বলে কাজের লোককে ডাকতে লাগলো। একটু পর রহিমা খালা আসলো। জি স্যার। আমাদের জন্য খাবারগুলো আমার রুমে পাঠিয়ে দাও। আচ্ছা স্যার। বলেই চলে গেল। কিছুক্ষণ পর খাবার নিয়ে রুমে আসলো রহিমা খালা। খাবার রেখে চলে গেল। ফারহান প্লেটে খাবার নিয়ে আমার কাছে এসে বলে, হা করো বউ। আমি খাবো না। হা করতে বলেছি, হা করো। কথা বলো কেন? রেগে বলল। আমি ওর রাগ দেখে ভয়ে হা করি, আর ফারহান আমাকে খাইয়ে দিচ্ছে, কিন্তু সে খাচ্ছে না। তাই জিজ্ঞেস করলাম, আপনি খাবেন না? বাহ, আমার জন্য মায়া হচ্ছে দেখি। 1 বছর যে আমার কোনো খবর ছিল না, তখন তো আমি খাচ্ছি কিনা তার খবর রাখুনি, এখন আর মায়া দেখাতে হবে না। ফারহানের কথায় খুব কষ্ট পেলাম। আমার খেতে ইচ্ছে করছে না, আপনি খেয়ে নিন। বেশি কথা বলো তুমি, তোমাকে খাইয়ে দিয়ে তারপর আমি খাবো। ফারহান আমাকে খাইয়ে নিজে খেয়ে নেয়। রাতে অফিসের কাজ শেষ করে আবার আমাকে খাইয়ে দেয়, সাথে নিজেও খায়। আমি খাটে বসে বসে ভাবছি, ফারহানের মা কোথায় আর তার বোন দীপ্তি বা কোথায়? জিজ্ঞেস করতেও ভয় লাগছে। যদি এখানে থাকে তো দেখার কথা, কিন্তু এখন পর্যন্ত তো দেখতে পেলাম না। আচ্ছা, আমি জবাব দিব কি দীপ্তিকে আর ফারহানের মাকে? আমাকে মেনে নেবে তো? ফারহান যদি জানে আমার মা হওয়ার ক্ষমতা নেই, তাহলে আমাকে কি আবার ডিভোর্স দিয়ে দিবে? না, যেভাবে হোক ফারহানের থেকে দূরে সরে যেতে হবে, এইসব ভাবছি। অন্যদিকে ফারহান বসে বসে ফোন টিপছে। আমাকে চিন্তিত দেখে বলে, কি ভাবছো ফারিয়া? ফারহানের কথায় ভয় পেয়ে বলি, মানে কই কিছু না। তোমাকে দেখে চিন্তিত মনে হচ্ছে। আপনার তো মা বাবা আর বোন কোথাও দেখছি না। বাবা দেশের বাইরে গিয়েছে অফিসের কাজে, আর মা দীপ্তি ঘুরতে গেছে কয়েকদিনের জন্য। ও আসবে কবে? আসবে কয়েকদিন পর। অনেক রাত হয়েছে, ঘুমাবে না? বলেই বালিশ সোফার দিকে নিয়ে যাচ্ছে, তখনই ফারহান বলে ওঠে, দাঁড়াও, কি ব্যাপার, কোথায় যাচ্ছ? কেন, ঘুমাতে। ঘুমাবে, ভালো কথা। বালিশ নিয়ে কোথায় যাচ্ছ? আমি সোফায় ঘুমাবো। কেন, খাটে কি সমস্যা নাকি? জায়গা হবে না খাটে? আমি আপনার সাথে থাকবো না। আমার সাথে থাকবে না তো কার সাথে থাকবে? তুমি ভুলে গেছো নাকি তুমি আমার বিয়ে করা বউ? আমি আপনাকে বর মানি না, আমাকে জোর করে বিয়ে করেছেন। আমি আমার ভালোবাসাকে বিয়ে করেছি, তুমি আমার বউ এখন। আমি আপনার ভালোবাসা 1 বছর আগে ছিলাম, এখন আমি আপনাকে ভালোবাসি না। আমি প্রাক্তন আপনার, আপনি জোর করে বিয়ে করেছেন আমাকে। তোমার কাছে আমি প্রাক্তন ছিলাম, কিন্তু আমার কাছে তুমি আমার ভালোবাসা ছিলে। কখনোই তোমাকে প্রাক্তন ভাবিনি। আর আজ থেকে তুমি আমার বউ, এটা মাথায় রাখবে। কিছু দরকার হলে রহিমা খালাকে বলবে এনে দিতে। ঘরের বাইরে যাবে না, এখন খাটে এসে ঘুমাও। আমি থাকবো না আপনার সাথে, আমি সোফায় ঘুমাবো, আর আমাদের ডিভোর্স পেপার তৈরি করুন, আমি চলে যাব। ডিভোর্সের কথা শুনে ফারহান আমাকে টেনে তার সাথে মিশিয়ে আমার ঠোঁটে তার ঠোঁট ডুবিয়ে দেয়, আর জোরে একটা বাইট কামড় দিয়ে বসিয়ে দেয়। আমি ব্যথায় কোকিয়ে উঠি, আমার চোখের কোণে পানি জমে যায়।
ফারহান আমাকে ছেড়ে দেয়। ঠোঁটে হাত দিয়ে দেখি রক্ত বেরিয়ে গেছে। আর কখনো ডিভোর্সের কথা মুখে আনলে এর চেয়েও খারাপ হবে। বলেই আমাকে বুকে নিয়ে জড়িয়ে ধরে শুয়ে পড়ে, আর আমি কান্না করতে করতে ঘুমিয়ে পড়ি। আর সকালে উঠে দেখি আমি অচেনা একটা ঘরে শুয়ে আছি। আমি উঠে বসে কোথায় আছি বোঝার চেষ্টা করছি। এর মধ্যে ফারহান কফি নিয়ে রুমে আসলো। ওকে দেখে সব মনে পড়লো, আর আমি রাগ দেখেও না দেখার ভান করে অন্য পাশ ফিরে বসে আছি। ফারহান কফি রেখে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, গুড মর্নিং সোনা বউ। কিসের বউ? কার বউ? আমি কারো বউ না। আর আপনি আমাকে যখন তখন জড়িয়ে ধরেন কেন? নিজের বউকে না জড়িয়ে ধরলে কাকে ধরবো? আচ্ছা যাই হোক, ফ্রেশ হয়ে আসো, যাও একসাথে কফি খাবো। তাড়াতাড়ি আমার অফিসে যেতে হবে। আমিও যাব অফিসে। ওকে। আর একটা কথা, মিরাজ শেখ আসবে, ওনার থেকে দূরে থাকবে। আর সেদিন থাপ্পড় মারার জন্য আমি সরি বউ। আমি জানি দোষ তোমার ছিল না, তখন নিশু আর মিরাজ শেখের কথা শুনে রাগ হয়েছে খুব, কিন্তু পরে তিশা আমাকে সব বলেছে। আমি সত্যি সরি। আমি কিছু না বলে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে বের হলাম আর ফারহান আমাকে কফি হাতে দিল। আমি কফিতে একটা চুমুক দিয়ে রেখে বললাম, ভালো হয়েছে, রেডি হয়ে আসুন। ফারহান রেডি হলো, আমিও রেডি হলাম। ফারহান এসে বলে, আমি রেডি, চলো। আমি আপনার সাথে যাব না, আমি রিক্সা করে চলে যাব, আপনি চলে যান। আমার সাথে যাবে না মানে? রিক্সায় কেন যাবে? আপনার সাথে গেলে সবাই খারাপ ভাববে। কে খারাপ ভাববে? তুমি আমার বউকে কি ভাবলো তাতে আমার কি? আমার সাথে যেতে হবে, এটাই শেষ কথা। ফারহানের জোড়াজড়িতে তার সাথে একসাথে এই গাড়িতে গেলাম। অফিসে সবাই আমাদের দিকে তাকিয়ে আছে ফারহানের সাথে আমাকে দেখে। ফারহানকে দেখে সবাই দাঁড়িয়ে গুড মর্নিং বলল। তখনই নিশু এসে হে ফারহান, গুড মর্নিং বলে হাক করতে নিলেই আমি সামনে চলে আসি, আর নিশু আমার সাথে হাক করে। আমাকে দেখে রেগে বলে ওঠে, আমি তোমার সাথে হাক করতে চাইছি নাকি? একটা ছেলেকে জড়িয়ে ধরতে লজ্জা করে না? তুমি চুপ করো। আর ফারহান, ও তোমার সাথে কেন? নিশু ও আর কিছু বলার আগেই আমি বলি, আসলে আসার সময় গাড়ি পাচ্ছিলাম না তো, তাই স্যারকে আসতে দেখে রিকোয়েস্ট করলাম আমাকে নিয়ে আসতে। ও, তোমাদের মতো মেয়েরা তো স্মার্ট ছেলে দেখলে আরো কত কিছুর বাহানা দেয়। নিশু ঠিকভাবে কথা বলো। এর মধ্যেই কফিল এসে বলে, স্যার আজকে তো মিটিং আছে, একটু পরেই সবাই আসবে। আর আমি ফাইলগুলো সব ঠিক করছি, কাইন্ডলি দেখবেন, চলুন। ওকে চলো। আর মিস ফারিয়া, আপনিও আসুন আমার কেবিনে। জি স্যার, আসছি বলেই ফারহানের কেবিনে গেলাম। কফিলের ফাইলগুলো খুব মনোযোগ দিয়ে দেখছে ফারহান, আর আমি ফারহানের দিকে তাকিয়ে আছি। অন্যরকম একটা টান অনুভব হয় ফারহানের প্রতি, খুব মায়া কাজ করে। কিন্তু আমাকে মায়ায় জড়িয়ে গেলে হবে না। সবার কপালে সব সুখ বেশি দিন থাকে না, হয়তো আমি তাদের মধ্যে একজন। এই সব ভাবছি, এর মধ্যে ফারহানের ডাক পড়লো। মিস ফারিয়া। তখন ভাবনার জগতে আমি। মিস ফারিয়া, এদিকে আসুন। ফাইলের দিকে তাকিয়ে আমি কিছু না বলায় ফারহান এবার একটু জোরেই ডাকলো। মিস ফারিয়া, আপনি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ধ্যান করছেন? জোরে তার ডাকে অপ্রস্তুত হয়ে আমি বললাম, জি স্যার। এইদিকে আসুন, আমার পাশে এসে বসুন। কেন স্যার? প্রজেক্টের কাজ সম্পর্কে বুঝিয়ে দিব, কিভাবে কি করতে হবে। আমি ভয়ে ফারহানের পাশে গিয়ে বসলাম। একটা জিনিস বারবার জিজ্ঞেস করেছি, একটুও রাগ দেখায়নি, বরং সুন্দর করে সব বুঝিয়ে দিয়েছে। কিছুক্ষণ পর মিরাজ শেখ সহ সব ম্যানেজাররা আসলো ডিল ফাইনাল করতে। ফারিয়া খুব সুন্দর করে উপস্থাপনা করলো। সবচেয়ে সুন্দর প্রজেক্ট ও ভালো উপস্থাপনার জন্য ফারহানের কোম্পানির সাথে ডিলটা ফাইনাল হলো। ফারহান অনেক খুশি ডিলটা হাতে পেয়ে। কালকের জন্য পার্টি অ্যারেঞ্জ করেছে, আমাকে বেশ কয়েকবার ধন্যবাদ জানালো। দুপুরে একসাথে লাঞ্চ করলো আমার সাথে, আমি না বলার পরেও জোর করলো। সন্ধ্যায় অফিস ছুটির পর অফিস থেকে বের হয়ে আমি হোস্টেলের উদ্দেশ্যে পা বাড়াতেই কেউ হাত ধরে ফেলে। ভয়ে পেছন ফিরে তাকাতে দেখি ফারহান হাত ধরে দাঁড়িয়ে আছে। স্যার আপনি? কেন, অন্য কাউকে আশা করেছিলে বুঝি? না স্যার, কিছু বলবেন? কোথায় যাচ্ছ? কেন স্যার, হোস্টেলে যাচ্ছি। তুমি আমার বউ, আমি চাই না আমার বউ হোস্টেলে থাকুক। তাছাড়া আমার একটা বাড়ি আছে, এমন তো নয় যে আমি আমার বউকে বাড়িতে জায়গা দিতে পারবো না। দেখুন স্যার, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন, আমি যাব না আপনার সাথে। বলেই চলে যেতে নিলে ফারহান বলে, তুমি আমার সাথেই যাবে? আমার হাত ধরে টেনে গাড়িতে তুলে ফেলে। ফারহানের জেদের কাছে হার মেনে তার বাড়িতেই আসতে হলো। আমি বাসায় গিয়ে চুপ করে বসে আছি। আমাকে এইভাবে বসে থাকতে দেখে ফারহান বলে, মহারানীর কি হয়েছে, এভাবে বসে আছেন কেন? আমি কিছু না বলায় ফারহান আবার বলে, কি হলো, ফ্রেশ হবেন না মহারানী? মন খারাপ করে বসে থাকলে কিন্তু প্যাঁচার মতো দেখায়। বলেই হেসে দিল। আমি রাগী চোখে ফারহানের দিকে তাকালাম। তা দেখে ফারহান বলে, এইভাবে প্যাঁচার মতো তাকালে ভয় লাগে, যান ফ্রেশ হয়ে আসুন। আমি ফ্রেশ হব না, আর আমাকে পেঁচার মতো লাগলে তোর কি? তোকে বলছি আমার দিকে তাকাতে? ইস, কতদিন পর তুমি আমাকে তুই করে কথা বললে। তবে যাই হোক, আমার বউয়ের দিকে তো আমিই তাকাবো, তাই না? বললেই আমাকে কোলে তুলে নিল। এই কি করছেন, আমাকে কোল থেকে নামান।
না, আমার বউটা অনেক জেদ ধরেছে, সে নাকি ফ্রেশ হবে না, তাই আমি তাকে ফ্রেশ করে দিব। বলেই ডেভিল স্মাইল দিল আর আমাকে নিয়ে ওয়াশরুমের দিকে যেতে লাগলো। স্যার আমি ফ্রেশ হব, প্লিজ আমাকে নিচে নামিয়ে দিন। না, আমি ফ্রেশ করিয়ে দিব, তুমি আগে আমার কথা শোনো নাই কেন? স্যার আমি আপনার কথা শুনবো, প্লিজ আমি নিজেই ফ্রেশ হব। ওকে, তবে একটা শর্ত আছে, তুই শর্ত মানলে আমি নামিয়ে দিব। কি শর্ত? আমি শুনবো স্যার। সত্যি শুনবে? স্যার প্লিজ নামিয়ে দিন। ওকে, বলছি। বলেই আমাকে কোল থেকে নামিয়ে দিল। স্যার কি শর্ত? আমাকে একটা চুমু দাও। বলেই আমাকে কাছে টেনে নিল। ওকে, আগে চোখ বন্ধ করুন। ওকে, করলাম। বলেই চোখ বন্ধ করে ফেললো। সেই সুযোগে আমি তাকে ধাক্কা দিয়ে ওয়াশরুমের ভেতরে দরজা লক করে দিলাম আর ভেতরে গিয়ে জোরে জোরে হাসতে লাগলাম। ফারহান বলে উঠলো, আমাকে বোকা বানানো তাই না? সব সুদে আসলে বুঝে নিব পরে। আমি ফ্রেশ হয়ে বের হলাম। ফারহান দেখি ফোনে কথা বলছে কার সাথে। আমাকে দেখে কল কেটে দিল। আমি আর কিচ্ছু বলিনি। রাতে ডিনার শেষ করলাম। আজকেও সোফায় ঘুমাতে চাইলে ফারহানের কথায় বাধ্য হয়ে বিছানায় ঘুমাতে আসলাম আর বারবার নিষেধ করার পরেও ফারহান আমাকে তার বুকে নিয়েই ঘুমালো। সকালে দুজনে নাস্তা করে রেডি হয়ে অফিসে গেলাম। আমি তিশাকে আমাদের ব্যাপারে সব বললাম। তখনই ফারহান আমাকে তার কেবিনে ডাকলো। আমি গিয়ে দেখি নিশু ফারহানের হাত ধরে বসে আছে। ফারহানকে কি যেন দেখাচ্ছে তার ফোনে। তা দেখে আমার খুব রাগ হলো। ইচ্ছে করছে ওই নিশু পেতনির চুল সব ছিঁড়ে ফেলি। আমি বললাম, আসবো স্যার? মিস ফারিয়া, আসো। স্যার কেন ডেকেছিলেন? কোনো কাজ আছে? নিশু, তুমি এখন যাও। ওকে ফারহান। বলুন স্যার। তোমাকে নিয়ে একটু শপিং এ যাব এখন, আর আমি বাকি সব কাজ কফিলকে বুঝিয়ে দিয়েছি। স্যার আমার ভালো লাগছে না, আপনি বরং নিশুকে নিয়ে যান। নিশুকে কেন নিয়ে যাব? নিশু আমার বউ না, আমার বউ তুমি। স্যার এটা অফিস আর এখানে আমি আপনার কর্মচারী। অফিস হোক আর বাসা, তুমি আমার বউ, আমি যা বলবো তাই হবে। প্লিজ স্যার, আমি যাব না, আপনি বরং নিশুকে নিয়ে যান, সে অনেক খুশি হবে। চুপচাপ আমার সাথে এসো, বেশি কথা বললে কোলে করে সবার সামনে থেকে নিয়ে যাব। আপনি যান, আমি আসছি। ফারহান চলে গেল। সে যাওয়ার পর আমিও গেলাম শপিং মলে। দিয়ে আমাকে কিছু জুয়েলারি কিনে দিল, কিছু শাড়ি কিনে দিল। শপিং করে বের হওয়ার সময় ফারহান বলে উঠলো, কিরে তুই এখানে? ফারহান কাকে এই কথাটা বলছে দেখার জন্য পাশ ফিরতেই দেখি দীপ্তি দাঁড়িয়ে আছে, সাথে একটা ছেলে, মনে হয় দীপ্তির হাজবেন্ড। আমি তাকে দেখে ভূত দেখার মতো চমকে গেলাম। কিছু না বলে চলে যেতে নিলেই ফারহান আমার হাত ধরে ফেলে। আরে দাঁড়াও, কোথায় যাচ্ছ? না মানে স্যার। থাক, কিছু বলতে হবে না। আর দীপ্তি, তাসিন, তোমরাও কি শপিং করতে এসেছো? দীপ্তি আমার দিকে তাকিয়ে আছে, কিছু বলছে না। তাই তার হাজবেন্ড তাসিন বলে ওঠে, ভাইয়া, দীপ্তিকে নিয়ে একটু শপিং করতে বের হলাম। আর মেয়েটিকে? আমার দিকে তাকিয়ে কথাটা বললো তাসিন। ফারহান কিছু বলার আগে আমি বলে উঠি, আমি ওনার বাকিটা বলার আগেই ফারহান বলেন, ও আমার ওয়াইফ তাসিন। কি বলছো এসব ভাইয়া? ওকে তুমি বিয়ে করেছো? কেন, আমি ওকে বিয়ে করতে পারি না নাকি ও মেয়ে নয়? ভাইয়া তুমি? আরে তুমি এমন করছো কেন? ভাইয়া হয়তো মজা করছেন, তাই না? আমাকে কি তোমাদের মজার পাত্র মনে হয় তাসিন? কিন্তু কখন বিয়ে করলেন? কই, আমরা তো শুনিনি। সবাইকে সারপ্রাইজ দিব ভেবেছি, তাই বলিনি। ওয়াও, কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ তাসিন, চলো আমার বাসায়। আর দীপ্তি, তোরা কখন এলি? মা কেমন আছে? কাল এসেছি। তাই বলিনি। বলেই তাসিনের হাত ধরে টেনে নিয়ে গেল। আমি কিচ্ছু বলিনি ওদের কথার মাঝে। আচ্ছা চলো আমরা বাসায় যাই। বলেই আমাকে টেনে গাড়িতে বসিয়ে দিল। সারা পথ আমি একটা কথাও বলিনি, চুপ করেছিলাম। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে লাঞ্চ করে নিলাম। সারা বাড়ি সাজানো হচ্ছে, সন্ধ্যায় পার্টি অ্যারেঞ্জ করছে ফারহান। পার্টিতে অফিসের সবাইকে ইনভাইট করেছে। খুব সুন্দর করে সারা বাড়ি সাজানো হয়েছে। সন্ধ্যায় একে একে সকল গেস্ট আসা শুরু করে। আমি রুমে একা বসে আছি। তখন ফারহান এসে বলল, কি ব্যাপার, রেডি হচ্ছ না কেন? আমি কেন রেডি হব? অনেক গেস্ট আসবে, তুমি কি এখানে বসে থাকবে নাকি? যাও রেডি হয়ে আসো। আমি কিছু না বলে রেডি হতে গেলাম। রেড কালার একটা লং ড্রেস পরেছি, চুলগুলো ছেড়ে দেওয়া, রেড কালার লিপস্টিক দিয়েছি। আমি রেডি হয়ে বসে আছি। কিছুক্ষণ পর ফারহান আসলো রুমে। কি ব্যাপার, তুমি এখনো রেডি হওনি? বলেই রুমে ঢুকে হা করে তাকিয়ে আছে আমার দিকে। আমিও তাকে দেখে তাকিয়ে আছি। পুরো প্রিন্স লাগছে দেখতে। বাহ, প্রেমে পড়ে গেলাম আবার নতুন করে। বাহ, ভাগ্য করে এমন বউ পেলাম। লাল পরি লাগছে একেবারে, ইচ্ছে করছে কোলে তুলে নিতে। আপনাদের শুভ দৃষ্টি শেষ হলো নাকি? তিশার কথা শুনে আমি আর ফারহান দুজনেই লজ্জা পেলাম। মানে তিশু, তুমি আর ফারিয়া নিচে আসো, আমি গেলাম। বলেই ফারহান চলে গেল। তিশা আমাকে ধাক্কা দিয়ে বলে, কি মহারানী, শুভ দৃষ্টি হচ্ছিল বুঝি দুজনার? তবে যাই বলো, আজকে কিন্তু তোমাকে একদম লাল পরি লাগছে। আমি ছেলে হলে তোমাকে তুলে নিয়ে যেতাম। দুজনে কথা বলতে বলতে নিচে এসেছি।
নিচে এসে দেখি নিশু ফারহানের সাথে পিক তুলছে ক্লোজ হয়ে। তা দেখে আমার প্রচন্ড রাগ ওঠে। আমি আর তিশা অন্য পাশে গিয়ে কথা বলতেছি। এই, তুমি ওই দিন কার সাথে ফোনে কথা বললা আমাকে বলনি তো? কফিলের সাথে কথা বলছিলাম। আসলে কফিল আমাকে ভালোবাসে, তাই তার সাথে রিলেশন করার জন্য রিকোয়েস্ট করেছে। আরে, এটা তো ভালো কথা, তুমি নিষেধ করে দিলে কেন? কফিল তো খুব ভালো ছেলে। আসলে আমার ভালো লাগে না এইসব। এর মধ্যে কফিল এসে বারবার তিশার আশপাশে ঘোরাঘুরি করছে। কফিল ভাইয়া, এদিকে এসো। মিস ফারিয়া বলুন। আপনার কাউকে দরকার নাকি? মানে আমি সব জানি। যাও তিশু, তুমি কফিলের সাথে কথা বলো। তিশা যেতে চাচ্ছিল না, আমি জোর করে পাঠিয়ে দিলাম। আমি একপাশে দাঁড়িয়ে ফোন টিপছি। হঠাৎ করে মিরাজ শেখ এসে বলে, হাই সুইটি, হ্যালো। তোমাকে অনেক হট লাগছে। আমার সাথে যাবে আজকে? আর যা চাও তাই দিব। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ মিস্টার মিরাজ শেখ। আরে, এত উত্তেজিত হওয়া শরীরের জন্য ভালো না মিস ফারিয়া, চলো তো। বলেই আমার হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে, আর আমি হাত ছাড়ার জন্য চেষ্টা করছি। এমন সময় ফারহান এসে মিরাজের থেকে আমাকে ছাড়িয়ে নেয়, আর আমি ফারহানের পেছনে লুকিয়ে যাই। কি হচ্ছে এসব? মিরাজ শেখ, ওকে কোথায় নিয়ে যাচ্ছেন? আরে ফারহান, তুমি কেন এর মধ্যে আসতে গেলে? ওকে আজকে রাতের জন্য নিয়ে যাচ্ছিলাম, বলেছি যা চাইবে তাই পাবে, কিন্তু রাজি হচ্ছিল না, তাই নিয়ে যাচ্ছি জোর করে। মিরাজের কথা শুনে ফারহান তাকে একটা থাপ্পড় মারে। আপনার মন মানসিকতা এত নিচু কেন? এসব বাজারের মেয়ের জন্য আজকে তুমি আমাকে এই থাপ্পড় মারলে? ওকে তো আমি নিয়ে যাবই। বলেই আমার দিকে আসতে নিলে ফারহান মিরাজকে এলো পাথারি থাপ্পড় ঘুষি মারতে থাকে, আর বলে, ওর নামে আর একটা বাজে কথা বলবি তো তোকে আমি এখানেই শেষ করে দিব। তোর সাহস কি করে হয় ওর দিকে বাজে নজরে তাকানোর? ও আমার জান হয়, বুঝলি? এইসব বলছে আর মারছে। সবাই চেষ্টা করেও ফারহানকে থামাতে পারছে না। অনেক কষ্টে ফারহানকে থামালো সবাই। এটা তুমি ঠিক করলে না ফারহান, এর ফল ভালো হবে না, কিন্তু দেখে নিও। তোকে যেন আমার চোখের সামনে না দেখি। আর ওকে এখান থেকে বের করে দাও কফিল। মিরাজ শেখ চলে গেল। সবাই ভয়ে চুপ করে রইলো, কেউ কিছু বলছে না। আমি একপাশে দাঁড়িয়ে আছি। এতক্ষণ যা হলো সব আমার মাথার উপর দিয়ে গেল। কি হয়ে গেল? ফারহান আমাকে নিয়ে গেল সবার সামনে, আর সবাইকে উদ্দেশ্য করে বলল, আমি প্রথমে দুঃখিত আপনাদের সবার আনন্দ নষ্ট করার জন্য। মেয়ে জাতিকে নিয়ে এমন বাজে মন্তব্য আমার অপছন্দ। তাছাড়া আপনারা সকলেই জানেন আজকের এই পার্টি আমাদের অফিসে যে ডিলটা সম্পূর্ণ হয়েছে তাকে ঘিরে। কিন্তু আমি আপনাদের সবাইকে আজকে আরো একটা কথা জানাতে চাই। মিস ফারিয়া আমার ওয়াইফ। জানি কথাটা শুনে অনেকেই হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু এটাই সত্যি। ফারিয়া আমার বউ। এই কথা শুনে নিশুর আগে গজগজ করে চলে গেল, আর অন্যরা সবাই এই কথা শুনে সবাই করতালি দিতে লাগলো। একে একে সবাই কংগ্রেচুলেশন জানালো, আমাদের বিবাহিত জীবনে সুখী হওয়ার জন্য দোয়া করলো। রাতে সবাই ডিনার করে চলে গেল। আমি ফ্রেশ হয়ে শাড়ি চেঞ্জ করে একটা প্লাজো আর টপ পরে ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, আকাশের দিকে তাকিয়ে। এমন সময় ফারহান এসে আমার চুলে হাত বোলাতে লাগলো। খুব বেশি দরকার ছিল কি মিরাজ শেখকে এমন করার? মিরাজ শেখের জন্য কি তোমার খুব খারাপ লাগছে নাকি? আমি তো সে কথা বলিনি। যদি আপনার কোনো ক্ষতি করে তো? আমার কিসের ক্ষতি করবে? আর আমার কিছু হলে তো তোমার জন্য ভালো, তোমাকে মুক্তি দিয়ে দিব। বলেই ফারহান এসে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর ফারিয়া এসে কিছু না বলেই ফারহানের বুকে মুখ লুকিয়ে জড়িয়ে ধরে শুয়ে পড়লো। তা দেখে ফারহান মুচকি হেসে পরম আদরে ফারিয়াকে বুকের সাথে মিশিয়ে ঘুমিয়ে পড়লো। অন্যদিকে দীপ্তি তার মাকে যা ইচ্ছে তা বলল ফারিয়া আর ফারহানকে নিয়ে। দেখো মা, তোমার ছেলে খুব বেশি বাড়াবাড়ি করে ফেলেছে। তুমি এত করে বলছো যে তাকে আরো ভালো সুন্দরী মেয়ে খুঁজে দিবে। কে শুনলো কার কথা? তার এক কথা, আমি বিয়ে করব না। ওই মুখপুরীকে শেষে বিয়ে করেই নিল। তাসিনের সামনে তো লজ্জায় আমি মাথা উঁচু করে তাকাতেই পারছি না। কি আছে ওই মেয়ের মধ্যে মা? তোমার ছেলে তোমাকে একবার জানানোর চেষ্টাও করলো না, বিয়ে করে নিল। আদর দিয়ে তো বাদর বানিয়েছো। এখন প্রতিবেশীদের নানান কথা শুনবে, সবাই তো তোমাকেই বলবে নেহা তোমার ছেলে তোমাকে না জানিয়ে বিয়ে করে ফেলেছে। ছি ছি ছি। আর যখন বাচ্চা হবে না, তোমার বান্ধবীরা সবাই বলবে, কি রে নেহা, তো নাতি নাতনি কেন হচ্ছে না? ভাবতে কেমন লাগছে মা? ছি, কি লজ্জার বিষয়। তুমি কিছু বলছো না কেন মা? বলল দীপ্তি। এতক্ষণ পর মিসেস নেহারও মুখ খুললেন। আগে সব ব্যাপার জেনে নিতে হবে। ফারহান এমন একটা কাজ করবে আমি স্বপ্নেও ভাবিনি। ঠান্ডা মাথায় সব ভাবতে হবে, সুযোগ বুঝে কাজ করতে হবে। তুই এত উত্তেজিত হচ্ছিস কেন? আর এখনো তো তেমন কেউ জানে না। সকালে ফারিয়া ঘুম থেকে উঠে নিজেকে আবিষ্কার করলো ফারহানের লোমশ বুকের উপর। সিল্কি চুলগুলো এলোমেলো হয়ে আছে। ফারহানের প্রতি কেমন যেন মায়া কাজ করছে ফারিয়ার। মোহে ডুবে যাচ্ছে ফারহানের। ফ্যানের বাতাসে চুলগুলো উঠছে ফারহানের, আর ফারিয়া চুলে আস্তে আস্তে হাত বুলিয়ে দিচ্ছে।
একসময় কত স্বপ্ন দেখতো ফারহানকে নিয়ে, তার একটা পরিবার হবে, বেবি হবে, সারা ঘর আনন্দে মেতে উঠবে। কিন্তু এখন এইসব ভাবতেই ফারিয়ার চোখে জল আসে। কি হবে এরপরে? কিভাবে দাঁড়াবে দীপ্তি আর তার মায়ের সামনে? ফারহানকে কিভাবে আবারও ধোকা দিবে? এইসব ভাবছে আর কান্না করছে। ফারিয়ার চোখের জল পড়ছে ফারহানের মুখের উপর, আর ফারহানের নড়াচড়া দেখে ফারিয়া ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে। তাড়াতাড়ি চোখের জল মুছে নেয়। এর মধ্যে ফারহানের ঘুম ভেঙে যায়। তাকিয়ে দেখে ফারিয়ার ঘুম ভেঙে গেছে। গুড মর্নিং শোনাবো। বলেই কপালে চুমু দিল। ফারিয়া কিছু না বলে উঠে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে ফারহানের জন্য কফি নিয়ে আসলো। রুমে ঢুকে দেখে ফারহান রুমে নেই। ওয়াশরুমের দরজা খোলার আওয়াজ পেয়ে তাকিয়ে দেখে ফারহান গোসল করে বের হলো। তার ছোট ছোট ভেজা চুলগুলো থেকে ফোঁটা ফোঁটা পানি পড়ছে। ফারিয়ার ইচ্ছে করছে ফারহানের চুলগুলো আলতো করে আঁচল দিয়ে মুছে দিতে। ফারহানের ভেজা লমস বুকে হাত বুলে দিতে ইচ্ছে করছে। ফারহান ফারিয়ার এমন ভাবে তাকিয়ে থাকা দেখে মুচকি হেসে বলে, ছি ছি, এমন করে তাকিয়ে আছো কেন? আমার লজ্জা করছে না বুঝি? ছেলে হলেও আমার লজ্জা করে তো। হাই হাই, কেমন করে তাকিয়ে আছে দেখো। বলেই মুখে হাত দিয়ে ঠেকে ফেললো। অন্যদিকে ফারহানের এমন অবস্থা থেকে ফারিয়ার লজ্জার নাজেহাল অবস্থা। কফি রেখে তাড়াতাড়ি ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে রইল। ফারিয়ার এমন করে চলে যাওয়া দেখে ফারহান হো হো করে জোরে হেসে দেয়। ফারহান কফি হাতে নিয়ে ব্যালকনিতে গিয়ে ফারিয়ার পাশে গিয়ে দাঁড়ালো। ফারহানকে দেখে ফারিয়ার লজ্জায় মাথা নিচু করে চলে আসতে নিলেই ফারহান এক হাতে দিয়ে জড়িয়ে ধরে। পালাচ্ছ কেন শোনাবো? বরকে একা ফেলে কোথায় পালানো হচ্ছে? ফারিয়ার কাঁধে পরম আবেশে নাক ঘষে কথাটি বলল। পালাবো কেন? তাহলে এখানেই থাকো। বলেই কফিতে চুমুক দিল ফারহান। বাহ, অসাধারণ হয়েছে। এখন থেকে রোজ সকালে আমার জন্য কফি বানিয়ে দিবে। আমি সকালের শুরুটা তোমার হাতের কফি দিয়েই শুরু করতে চাই, মাই লাভলি কুইন। আমি পারবো না আপনার জন্য কফি বানাতে। তুমি না বানিয়ে দিলে আর কি করার? নিশুকে কফি বানানোর দায়িত্ব দিব। কথাটি বলার সাথে সাথে ফারিয়া রাগে চোখে ফারহানের দিকে তাকালো। তা দেখে ফারহান মুচকি হাসি দিল আর বলে, আচ্ছা, আমি অফিসে যাব, রেডি হতে হবে। আগে আমি রেডি হই। তোমার আজ থেকে অফিস যাওয়ার দরকার নেই, তুমি বাসায় থাকো। মানে তোমার আজকে থেকে অফিস যাওয়া বন্ধ। তুমি বাসায় থাকবে। আমি আসলে আমার কি লাগবে না লাগবে তার খেয়াল রাখবে। সব কিছু রহিমা খালা থেকে জেনে নিবে। ওকে শোনাবো। কফি রেখে জড়িয়ে ধরে বলে কথাগুলো বলল। ফারিয়া কিছু বলতে যেও পারলো না। ঠিক আছে। ফারহান রেডি হয়ে অফিসে চলে গেল। যাওয়ার আগে ফারিয়ার কপালে ভালোবাসার পরশ দিয়ে গেল আর সাবধানে থাকতে বলল। ফারহান দুপুরে ফারিয়াকে কল দিয়ে জিজ্ঞেস করলো খেয়েছে কিনা, কি করছে। ফারিয়ার একা একা বোরিং লাগছিল, তাই রহিমা খালার কাজে সাহায্য করলো, তার সাথে গল্প করলো। অনেক ভাব জমে গেল দুজনের মধ্যে। সন্ধ্যায় ফারহান বাসায় ফেরার পর ফারিয়া ফারহানকে পানি এগিয়ে দেয়। যা যা দরকার সব ঠিক মতো সময় মতো দিচ্ছে। ফারিয়ার এসব আচরণ ফারহানকে বেশ অবাক করেছে, আবার মনের ভিতরে প্রশান্তি অনুভব করছে। রাতে ডিনার করে দুজনেই ঘুমিয়ে পড়ে। সকালে ফারিয়া ফারহানকে কফি বানিয়ে আর ফারহান অফিসে চলে যায়। এখন মোটামুটি সব ঠিকঠাক। ফারিয়া যথেষ্ট খেয়াল রাখে ফারহানের। ফারহান তো আকাশের চাঁদ হাতে পেয়েছে যেন, তবে কোথাও না কোথাও তাদের মাঝে দূরত্ব থেকেই যায়। এইভাবে একদিন কেটে যায়। ফারহান ফারিয়ার জন্য অফিস থেকে আসার সময় বেলি ফুল নিয়ে আসে, চকলেট নিয়ে আসে, মাঝে মাঝে বাইরে নিয়ে যায় ফারিয়াকে নিয়ে। এভাবেই কেটে যায় আরো কয়েকটা দিন। অন্যদিকে দীপ্তি। আচ্ছা মা, তুমি কিছু বলছো না কেন ভাইয়াকে? মান সম্মান তো সব শেষ করে দিচ্ছে আস্তে আস্তে। চারদিকে জানাজানি হয়ে যাচ্ছে। এখনই কিছু একটা করতে হবে। আচ্ছা ফারিয়া, আমি আসছি, নিজের খেয়াল রেখো। বলেই ফারহান ফারিয়ার কপালে চুমু দিয়ে চলে গেল। ফারহান চলে যাওয়ার পর ফারিয়ার একা একা লাগছিল, তাই রহিমার সাথে গল্প করছে। এমন সময় কলিং বেল এর আওয়াজ শুনে রহিমা বলে, এখন আবার ক্যাডা আইলো? করো, কিছু দরকার হয়তো। আচ্ছা দেখি। বলে রহিমা উঠে দরজা খুলতে যাবে, তখন ফারিয়া বলে, তুমি বসো, আমি দেখছি। বলেই উঠে দরজা খুলে দেখে একটা মহিলা দাঁড়িয়ে আছে। মহিলাটিকে দেখে ফারিয়া তাকিয়ে আছে, কারণ মহিলাটিকে সে চিনে না। ফারিয়ার তাকিয়ে থাকা দেখে মহিলাটি বলে উঠে, কি ভেতরে আসতে বলবে না? নাকি এটাও জানো না যে কেউ দরজায় দাঁড়িয়ে থাকলে তাকে ভেতরে নিয়ে যেতে হয়? মহিলাটির কড়া গলার কথা শুনে ফারিয়া একটু অপমান বোধ করলেও তা বুঝতে না দিয়ে পরম সম্মানের সাথে ভিতরে আসতে বলে। মহিলাটি ভিতরে আসে। এতক্ষণে রহিমা খালাও চলে এসেছেন। কে আসলো দেখার জন্য। রহিমা খালা এসে বলে, আরে ম্যাডাম, আপনি আসেন, ভেতরে আসেন, উনি ফারহান স্যারের মা। ফারিয়াকে উদ্দেশ্য করে কথাটা বলল রহিমা। ফারিয়া বুঝতে পেরে সালাম করার জন্য এগিয়ে গেলে ফারিয়াকে সালাম করতে না দিয়ে নেহার বলে উঠেন, থাক, আর আদিক্ষেতা দেখাতে হবে না। আসলে মা, আমি আপনাকে চিনতে পারিনি। আমি চা বানিয়ে নিয়ে আসছি আপনার জন্য, বসুন আপনি। বলে যেতে নিলেই মিসেস নেহার বলে উঠেন, কোথাও যেতে হবে না তোমার সাথে আমার কিছু কথা আছে।
বলেই সোফায় আরাম করে বসলো। জি বলুন। আরে দাঁড়িয়ে আছো কেন? বসো বসো। জি। কত টাকা চাই তোমার? কিসের টাকা? তুমি নিশ্চয়ই জানো তোমার কখনো বাচ্চা হবে না, কারণ তোমার মা হওয়ার ক্ষমতা নেই। জানোই তো আমার একটাই ছেলে, আর আমি চাই আমার ছেলের বাচ্চা হোক। আমার বংশবৃদ্ধির জন্য তো তার বাচ্চা হওয়া অত্যাবশ্যক, তাই না? যা তুমি তাকে দিতে পারবে না। আমি চাই না তুমি আমার ছেলেকে বাবা ডাক শোনা থেকে বিরত রাখো। আমার খুব ইচ্ছে আমার নাতি নাতনি হবে। সবাই যদি জানে এমন একটি মেয়ের সাথে ফারহানের বিয়ে হয়েছে যার কিনা বাচ্চা হবে না, অপমানে আমি কাউকে মুখ দেখাতে পারবো না। আর তুমি চিন্তা করো না, তোমার যত টাকা লাগে আমি তোমাকে দিব। তোমাকে আমার ছেলের জীবন থেকে চলে যেতে হবে। তোমার সব খরচের দায়িত্ব আমি নিব। আমি কি বলতে চেয়েছি আশা করি বুঝতে পেরেছো। না বুঝলে আবার বুঝিয়ে দেব, সমস্যা নেই। দুপুরে অনেকবার কল দিয়েও ফারিয়াকে পায়নি ফারহান। হয়তো তার ফোনে চার্জ নেই, তা ভেবে আর কল দিল না। অফিসের কাজের চাপে ফারিয়ার কথা আর মনে পড়েনি। সন্ধ্যায় অফিস ছুটির পরে ফারিয়ার জন্য চকলেট নিল অনেকগুলো। চকলেট ফারিয়ার খুব প্রিয়। তাদের রিলেশন চলাকালীন ফারিয়া রাগ করলে চকলেট দিয়ে ফারিয়ার রাগ ভাঙাতো ফারহান। ফারিয়ার বাচ্চামিগুলো মনে করে মুচকি হাসে ফারহান। আকাশটা মেঘলা হয়ে আছে, খুব জোরে বৃষ্টি নামতে পারে। অনেকদিন পর ফারিয়াকে পেয়েছে, তাই ফারহান চায় ফারিয়ার সাথে বৃষ্টি বিলাস করতে। খুব খুশি লাগছে ফারহানের আজকে। খুব দ্রুত গাড়ি চালিয়ে বাসায় যাচ্ছে ফারহান। বাসায় গিয়ে কলিং বেল চাপ দিলে রহিমা খালা এসে দরজা খুলে দেয়। রহিমা খালাকে দেখে একটু অবাক হয় ফারহান, কারণ এই কয়েকদিন ফারিয়া দরজা খুলে দিত। কারণ এই সময় ফারহান আসে। আজকে ব্যতিক্রম দেখে ফারহান একটু অবাক হলেও কিছু বলে না। উপরে চলে যায় নিজের রুমে। রুমে গিয়ে ফারিয়াকে না দেখে ডাকা শুরু করে দেয়। সারা না পেয়ে রুম ভালো করে দেখে, ব্যালকনিতেও না দেখে ওয়াশরুমে চেক করে, না ফারিয়া ওয়াশরুমেও নেই। এতক্ষণে বৃষ্টি শুরু হয়ে গেছে। ফারহান ভাবলো হয়তো ছাদে গেছে। ফারহান ছাদে গিয়ে দেখলো ফারিয়া নেই, আর বৃষ্টি হচ্ছে, তাই থাকার কথাও না। ফারিয়াকে না পেয়ে ফারহান তাড়াতাড়ি নিচে নেমে ফারিয়াকে ডাকতে লাগলো। ফারিয়ার কোনো সাড়া না পেয়ে ফারহান রহিমা খালাকে ডাকতে লাগলো। রহিমা খালা, কোথায় তুমি? জোরে জোরে ডাকতে লাগলো। ফারহানের এমন জোরে ডাকা শুনে রহিমা খালা তড়িঘড়ি করে এসে বলে, কি হইছে স্যার? ফারিয়া কোথায়? হ্যাঁ কইলো বাড়ি চলে যাইতাছি। বাড়ি চলে গেছে মানে কি? রেগে জোরে কথাটা বললো। ফারহানের কথা শুনে রহিমা খুব ভয় পেয়ে যায় আর বলে, ম্যাডাম আইসলো, তাই বৌমনি রে কইছে চইলা যাইতে। মা এখন কেন আসলো, আর কেনই বা ফারিয়াকে চলে যেতে বললো? তুমি কিছু শুনেছো কি? কি বলেছে মা? হ শুনছি, বৌমনি নাকি মা হইতে পারবো না, হেল্লাইগা কইছে আপনি জীবন থেকে চলে যাইতে 1 বছর আগে। আর ম্যাডাম বৌমনিরে কইছে আপনার ভালা চাইলে চইলা যাইতে। বৌমনি সব খরচ চালাইবো। ম্যাডাম অনেক টাকা দিতে চাইছে বৌমনিরে চইলা যাওয়ার লাইগা, কিন্তু বৌমনি টাকা নেয় নাই, চইলা গেছে। ম্যাডামের কথাই বৌমনি চইলা গেছে। রহিমা খালার কথা শুনে ফারহানের মাথায় আগুন ধরে গেল। আর এখন সব ক্লিয়ার ফারহানের কাছে। ফারিয়া কেন 1 বছর আগে তাকে ছেড়ে গিয়েছিল। আস্তে আস্তে সব মনে পড়ে ফারহানের। যখন জিজ্ঞেস করতো কেন ছেড়ে চলে গিয়েছিলে আমাকে, ফারিয়া তখন উত্তরে বলতে চাইতো তার অসম্পূর্ণতা নিয়ে। ফারহানের জীবনে জড়াতে চায়নি। ফারিয়া মা হতে পারবে না, তাই সে আমাকে এড়িয়ে চলতো। কিন্তু আমাকে একটাবার তো জিজ্ঞেস করতে পারতো আমি কি চাই। আমাকে কিছু না বলে এইসব করলো ফারিয়া। তার আগে ফারহানের চোখ দুটো লাল হয়ে গেল। তাড়াতাড়ি উপরে গেল তার রুমে ফোন নিতে। আর একটা চিঠি পেলো। ফারহান খুলে দেখে চিঠিতে লেখা, সময় মতো ডিভোর্স পেপার পেয়ে যাবে, ভালো থেকো। চিঠিটা পড়ে ফারহানের আরো বেশি রাগ উঠলো। কফিলকে কল দিয়ে বলে তার বাসায় আসতে। অফিস ছুটির কারণে কফিল এখনো রাস্তায়, তাই তাড়াতাড়ি চলে আসলো। স্যার আসবো? আসো, আমার সাথে চলো এক জায়গায়। আসুন স্যার। দুজনে গাড়িতে উঠলো। কফিলকে বলল ফারিয়ার হোস্টেলে নিতে গাড়ি। কফিলকে সাথে নেওয়ার একমাত্র কারণ হলো ড্রাইভিং করা। না হয় ফারহান রাগের মাথায় উল্টা পাল্টা ড্রাইভিং করে কোনো দুর্ঘটনা বাঁধিয়ে ফেলবে, আর ফারিয়াকেও খোঁজা হবে না। ফারহান গাড়িতে বসে রাগে ফুঁসছে। তোমার সাহস কি করে হয় আমাকে বলা ছাড়া 1 পা বাড়ির বাইরে রাখার? তুমি আমার বউ, আমার কথাই শেষ কথা। আমাকে জিজ্ঞেস করা ছাড়া কেন তুমি বাড়ি ছেড়ে গেছো, এর একটা উচিত শিক্ষা তো পাবেই তুমি। কে কি বললো না বললো সেদিকে মাথা ঘামানোর তো কোনো দরকার ছিল না তোমার। এইসব ভাবছে আর রাগে ফুঁসছে। এর মধ্যে ফারহান তার মা নেহারকে কল দিল। 2-3 বার রিং হওয়ার পরই রিসিভ করলো নেহার। কেমন আছিস বাবা? আমি কেমন আছি তোমার তো জানার কথা, তাই না? এখন জিজ্ঞেস করার কি দরকার আছে? আমাকে ভালো থাকতে তো তোমরা দিবে না, তাই না? কি বলছিস এই সব? তুই কি ভুলে গেছিস তুই কার সাথে কথা বলছিস? সম্মান করতে ভুলে গেলি নাকি?
তোর স্মৃতিশক্তির লোপ পেয়েছে? ও প্লিজ মা, আমি সম্পূর্ণ সুস্থ। আর আমাকে না ম্যানার শেখাতে এসো না। আমি যা বলছি ঠিকই বলছি। কেন এসেছিলে আজকে আমার বাসায়? আমার ভালো থাকা কি তোমার আর তোমার মেয়ের সহ্য হয় না, নাকি ফারিয়া বাড়ি ছেড়ে চলে গেছে, ফারিয়ার কিচ্ছু হলে তোমাদের ভালো হবে না? ফারহানের এইসব কথা শুনে নেহার এর গা যেন জ্বলে যাচ্ছে, কিন্তু চুপ করে আছে। এটা ভেবে খুশি লাগছে যে তার প্ল্যান সাকসেসফুল হয়েছে। নেহারের এমন চুপ করে থাকা দেখে ফারহান আবার বলে উঠে, কালকে সকালে যাতে তোমাকে আর তোমার মেয়েকে আমার বাসায় পাই, এটাই শেষ কথা, বাই। বলেই ফারহান ফোন কেটে দিল। বেচারা কফিল ভয়ে কিছু বলছে না, কারণ ফারহানের এই রাগের সাথে সে পূর্ব পরিচিত। গাড়ি হোস্টেলের সামনে থামতেই ফারহান নেমে ফারিয়াকে খুঁজতে লাগলো। কফিল গিয়ে হোস্টেলের ম্যানেজারের সাথে কথা বলল। উনি বলেছে ফারিয়া নাকি অনেকদিন হলো হোস্টেলে আসে না। ফারহানের বুঝতে বাকি রইল না ফারিয়া তার বাড়ি চলে গেছে। দুজনে গিয়ে গাড়িতে বসলো। রাগে ফারহানের শরীর কাঁপছে মনে হচ্ছে। ফারহান কফিলকে ফারিয়ার ঠিকানা বলল, তাড়াতাড়ি গাড়ি চালাতে বলল। কফিল ফারহানের এমন অবস্থা দেখে ভয়ে ভয়ে গাড়ি চালাতে লাগলো। এর মাঝে ফারহান কফিলকে ধমক দিয়ে বলে উঠলো, এত আস্তে গাড়ি চালালে কখন যাব, তোমাকে না নিয়ে আসাই বেটার ছিল। সরি স্যার। বলেই জোরে গাড়ি চালাতে লাগলো ভয়ে। অন্যদিকে মিসেস মেহতাজ ঘরে বসে টিভি দেখছিলেন। কলিং বেল এর আওয়াজ শুনে বিরক্ত নিয়ে দরজা খুলে দেখে যে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। ভালো করে খেয়াল করে দেখলো যে এটা তার একমাত্র মেয়ে ফারিয়া। ফারিয়াকে দেখে হাউমাউ করে কেঁদে দিলেন মিসেস মেহতাজ। মেহতাজের কান্না শুনে ঘরে থাকা আতিক আব্দুল্লাহ, ফারিয়ার বাবা, ঘর থেকে বেরিয়ে আসেন। এসে দেখেন ফারিয়া বাসায় এসেছে। আর মিসেস মেহতাজ ফারিয়াকে চুমু দিয়ে কান্না করতে করতে বলল, কোথায় চলে গেছিলি তুই? তোকে কত খুঁজলাম। আমাদের কথা কি তোর একটুও মনে পড়েনি মা? একটা বছর কেন দূরে ছিলি আমাদের থেকে? এইসব বলতে লাগলো আর কান্না করতে লাগলো। আতিক সাহেব বলে উঠেন, আরে আমার মামুনিটাকে ঘরে আসতে দিবি তো নাকি? কতদিন পর বাসায় আসলো। ফারিয়া এগিয়ে গিয়ে তার বাবাকে সালাম করলো। তার বাবা ফারিয়াকে বুকে জড়িয়ে নিল এবং ভিতরে নিয়ে গেল। তারপর ফারিয়া তার সমস্যার কথা বলল, কেন ছেড়ে চলে গেছে তাদের সাথে ফারহানের অফিসে জব করা এবং বিয়ের কথা। ফারহানের মায়ের কথা সব বলল। সব শুনে মিসেস মেহতাজ বলেন, ফারিয়ার উচিত ছিল ফারহানকে বিষয়টা জানানো। আতিক সাহেবও বেশি কিছু বললেন না। অনেকদিন পর মেয়েকে কাছে পেয়েছেন, এতেই অনেক খুশি তারা। মিসেস মেহতাজ নিজের হাতে মেয়েকে খাইয়ে দিল। আজকে সবাই মিলে একসাথে খাবার খেলো। দুপুরও রাতে খাবার খেয়ে ফারিয়া তার রুমে চলে গেল। ফারহানের একটা ছবি হাতে নিয়ে শুয়ে আছে ফারিয়া, আর ভাবছে মানুষের জীবনে না চাইতেও অনেক কিছু হয়ে যায়, অনেক কিছু পেয়ে যায়, আর না চাইতেও অনেক কিছু হারিয়ে ফেলতে হয়। ফারহানকে খুব মনে পড়ছে, তার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত মনে পড়ছে। বাইরে খুব বৃষ্টি হচ্ছে। ফারিয়া শোয়া থেকে উঠে ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর দেখে একটা গাড়ি তাদের বাড়িতে ঢুকছে। তা দেখে ফারিয়া সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে আছে। ভালো করে খেয়াল করে দেখে এটা ফারহানের গাড়ি। ফারহানের গাড়ি দেখে ফারিয়া খুব ভয় পেয়ে গেছে। ফারহান গাড়ি থেকে নেমে কলিং বেল চাপতে লাগলো একসাথে। কলিং বেলের এমন আওয়াজ শুনে মিসেস মেহতাজ এর রাগ হলো। তিনি চেঁচিয়ে বলেন, আরে আসতেছি তো, এভাবে কলিং বেল চাপার কি আছে? বলেই দরজা খুলতে আসেন। তার সাথে আতিক সাহেবও আসেন। মেহতাজ দরজা খুলে দেখে যে ফারহান দাঁড়িয়ে আছে। তুমি? আমি। ফারিয়া কোথায়? উপরে আছে ওর রুমে। বলা মাত্রই ফারহান 1 মিনিটও দেরি না করে উপরে চলে গেল। ফারিয়ার রুমে গিয়ে দেখে ফারিয়া বিছানায় বসে আছে। ফারহানকে দেখে দাঁড়িয়ে যায় আর বলে, আপনি কেন এসেছেন? আমি তোকে নিয়ে যেতে এসেছি। আমি যাব না কোথাও আপনার সাথে। আপনাকে এখানে কে আসতে বলেছে? ফারহানের মুখে তুই ডাক শুনে ফারিয়া বুঝে যায় ফারহান প্রচন্ড রেগে আছে, সাথে তার চোখ দুটো লাল হয়ে আছে। চল আমার সাথে। বলেই ফারিয়ার হাত ধরে নিচে নিয়ে যায়। আর ফারিয়া বলে, আমি কোথাও যাব না, ছেড়ে দিন আমাকে। বলে হাত ছাড়ানোর চেষ্টা করছে। ফারহান ফারিয়াকে নিচে নিয়ে যায়। আর আতিক সাহেবও মিসেস মেহতাজকে উদ্দেশ্য করে বলে, মা বাবা দোয়া করবেন আমার জন্য। আমি ফারিয়াকে এখন নিয়ে যাচ্ছি, আর আমি বলে দিব আপনাদের যাওয়ার জন্য। বলেই ফারহান ফারিয়াকে নিয়ে বেরিয়ে যায়। মেহতাজ আর আতিক সাহেবও কিছু বলেনি। তারা বুঝে গেছেন তার মেয়ের জন্য ফারহানই উপযুক্ত ছেলে। ফারহান ফারিয়াকে জোর করে গাড়িতে উঠায় আর কফিলকে বলে যেন তাড়াতাড়ি গাড়ি চালায়। পুরো রাস্তায় ফারিয়া বারবার চেয়েছে গাড়ি থেকে নামার জন্য। ফারহানের সাথে জোরাজুরি করেছে, কিন্তু পারেনি। ফারহানের বাসার সামনে কফিল গাড়ি থামায়। ফারহান ফারিয়াকে টেনে গাড়ি থেকে নামায় আর কফিলকে বলে গাড়ি নিয়ে তার বাসায় চলে যেতে। কফিল বেশি কথা না বাড়িয়ে চলে যায়। ফারহান কলিং বেল চাপ দিতেই রহিমা খালা দরজা খুলে দেয়। মনে হচ্ছিল দরজা খোলার জন্যই দরজার পাশে দাঁড়িয়েছিল। ফারহান ফারিয়াকে উপরে নিজের ঘরে নিয়ে যায় আর হাত ছেড়ে, আমি এখানে থাকবো না, আমি চলে যাব আর আপনাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেব। বলেই যেতে চাইলে ফারহান রাগ কন্ট্রোল করতে না পেরে ফারিয়াকে থাপ্পড় মারতে শুরু করে আর বলে, তোর সাহস কি করে হয়?
আমার অনুমতি ছাড়া বাইরে পা রাখার? তোকে কে কি বলেছে তুই সব আমাকে বলার দরকার ছিল, কারণ আমি তোর বর। তোর সকল ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। তোকে কি অন্য কেউ বিয়ে করেছে যে তুই তাদের কথা শুনবি? তোর খুব শখ না আমাকে ডিভোর্স দেওয়ার? তোর এই শখ কখনো পূরণ হবে না আমি বেঁচে থাকতে, বুঝলি? ফারহান এইসব বলতে লাগলো আর ফারিয়াকে থাপ্পড় মারতে লাগলো। ফারিয়ার ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। থাপ্পড়ের জন্য তাও ফারিয়া কিছু বলছে না, কান্না করেই যাচ্ছে। এত জোরে থাপ্পড় দিচ্ছে ফারিয়া পড়ে যায়। ফারহান ফারিয়ার চুলের মুঠি ধরে টানতে টানতে ছাদে নিয়ে যায় আর ফারিয়া বলতে থাকে, আমার লাগছে, প্লিজ আমাকে ছেড়ে দিন। ফারহান ফারিয়ার কোনো কথা শুনছে না। ফারিয়াকে ছাদে নিয়ে গিয়ে দরজা খুলে বৃষ্টির মধ্যে ছাদে রেখে আসে। দরজা লক করে নিচে এসে ফারহান রাগে অনেক কিছু ভেঙে ফেলে আর অফিসের জামা খুলে ছুঁড়ে ফেলে দিয়ে বসে আছে সোফায়। প্রায় 1.5 ঘন্টা পর ফারহানের মনে হলো এ কি করলো, সে খুব বেশি বাড়াবাড়ি করে ফেলেছে আজকে। ফারিয়ার কথা মনে পড়তেই দেখে এখনো বৃষ্টি হচ্ছে। ফারহান ছাদে গিয়ে দেখে ফারিয়া নিচে পড়ে আছে সেন্সলেস হয়ে। ফারহান কয়েকবার ডাক দেয় কিন্তু ফারিয়া কোনো সাড়া দেয় না। ফারহান গায়ে হাত দিয়ে দেখে পুরো শরীর ঠান্ডা হয়ে আছে। তা দেখে ফারহান পুরোপুরি ভাবে ঘাবড়ে যায়। দেরি না করেই ফারহান ফারিয়াকে কোলে তুলে নেয় আর রুমে নিয়ে আসে। রুমে নিয়ে এসে রহিমা খালাকে ডেকে আনে ফারিয়ার কাপড় চেঞ্জ করে দেওয়ার জন্য। রহিমা খালা কাপড় চেঞ্জ করিয়ে চলে যায়। ফারহানের রুমে ঢুকে দেখে ফারিয়ার কাঁপুনি দিয়ে জ্বর এসেছে। ফারহান ফারিয়ার গায়ে কম্বল দেয় আর ডাক্তারের কাছে কল করে সব বলে যে ফারিয়া বৃষ্টিতে ভিজে সেন্সলেস হয়ে গেছে। দরজায় দাঁড়িয়ে পায়চারি করছে আর ডাক্তারের জন্য অপেক্ষা করছে ফারহান। কলিং বেলের আওয়াজ শুনেই দরজা খুলে দেয় ফারহান। আসুন ডাক্তার আয়ান। বলেই অস্থিরতা নিয়ে ডাক্তারকে ভেতরে নিয়ে গেল ফারহানের রুমে। ডাক্তার আয়ান ফারিয়াকে দেখে বলে, ভয়ের কোনো কারণ নেই, বেশি ঠান্ডা লাগার কারণে সেন্সলেস হয়ে গেছে আর জ্বর আসছে। তা ফারহান বিয়ে কবে করলে? আর এভাবে একটা মেয়েকে কেউ মারে? ফারিয়ার গালে আঙুলের দাগ ঠোঁট কেটে ফুলে যাওয়া দেখে বলল, আসলে তাকে আর বলতে হবে না, সংসার এমন অনেক ছোটখাটো সমস্যা হয়, বউকে মারতে হয় না, ভালোবাসা দিয়ে বোঝাতে হয়। মেয়েটাকে তার বাবা মা ভরসা করে তোমার সাথে বিয়ে দিয়েছে, এভাবে মারা কি দরকার ছিল? দেখো কত নিষ্পাপ লাগছে দেখতে। নেক্সট টাইম এমন কিছু করো না। আচ্ছা, আমি এখানে কিছু ব্যথার ওষুধ আর জ্বরের ওষুধ দিচ্ছি, এগুলো খাওয়াবে ঠিক মতো। আমি আসছি। দুঃখিত এত রাতে বিরক্ত করার জন্য। আরে এটা আমাদের দায়িত্ব। চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি। না না, আমি একাই চলে যেতে পারবো। বলেই ডাক্তার চলে গেল। ফারহানের ভিতরে অপরাধ বোধ হতে থাকে খুব। ডাক্তারের কথায় খুব লজ্জা পেয়েছিল। রাগের মাথায় কি করে ফেললো সে। ফারহান ফারিয়ার কাছে এসে দেখে ফারিয়ার শরীর কাঁপছে। ফারহান খুব যত্ন করে ফারিয়ার কপালে চুমু দেয় আর ঠোঁটে কাটা জায়গায় মলম লাগিয়ে দেয়। ফারিয়াকে জড়িয়ে ধরে রাখে। সে সারা রাতে ঘুমায়নি। সকালে ফারিয়ার ঘুম ভেঙে দেখে ফারহানের বুকের উপর ঘুমিয়ে আছে আর ফারহান তার দিকে তাকিয়ে আছে। চোখ দুটো লাল হয়ে আছে মনে হচ্ছে সারা রাত ঘুমায়নি। কাল রাতের কথা মনে পড়তেই ফারিয়া উঠে যেতে নিলে পারে না। সারা শরীর ব্যথা হয়ে আছে তার। চোখে জল চলে আসে ফারিয়ার। তা দেখে ফারহান ফারিয়াকে ধরে বসিয়ে দেয়। আর যদিও ফারিয়ার রাগ হচ্ছিল খুব, ফারহান ফারিয়াকে ফ্রেশ করিয়ে দেয় আর ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে আসে। ফারিয়া খেতে না চাইলে জোর করে খাইয়ে দেয়, ওষুধও খাইয়ে দেয়। ফারহান ফারিয়ার সাথে কথা বলতে চাইলেও ফারিয়া মুখ ঘুরিয়ে নেয়। অন্যদিকে ছেলের কথায় মিসেস নেহার দীপ্তি সকাল সকাল চলে এসেছে। সাথে নিয়ে এসেছে সুহাকে। সুহা হলো মিসেস নেহারের ভাইয়ের মেয়ে। তিনি চায় সুহাই হোক ফারহানের বউ। অন্যদিকে সুহাও ফারহানকে পছন্দ করে। সুহা অনেক খুশি এই প্রথম ফারহানের বাসায় আসছে। মিসেস নেহারও মনে মনে অনেক খুশি। ফারিয়া বাড়ি ছেড়ে চলে গেছে আজকে। ছেলেকে বুঝিয়ে সুহা আর ফারহানের বিয়ে ঠিক করে রাখবে। কলিং বেলের আওয়াজ শুনে রহিমা খালা দরজা খুলে দেয়। দরজা খুলে দেখে নেহার দীপ্তি আর একটা মেয়ে দাঁড়িয়ে আছে। রহিমা খালা সবাইকে ভিতরে আসতে বলে সবাই ভিতরে এসে বসে আর রহিমা ফারহানকে ডেকে বলে তার মা এসেছে। ফারহান নিচে আসে। ফারহানকে দেখে সুহা বলে, গুড মর্নিং ফারহান। গুড মর্নিং সোহা, কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? ভালো। বলেই রহিমা খালাকে ডাকে। জি স্যার, কিছু কইবেন? সবাইকে কফি দাও। আচ্ছা। বলেই চলে গেল। আর মিসেস নেহার বলে উঠে, তা ফারহান, আমি চাচ্ছি যে সুহার সাথে তোমার বিয়ে ফাইনাল করতে। ভাইয়া, তুমি কি বলো? আমরা সবাই চাই। এখন তো আর কোনো ঝামেলা নেই, তাই না? এর মধ্যে রহিমা খালা সবাইকে কফি দিয়ে যায়। খালা ফারিকেও দিয়ে আসো কফি। আচ্ছা। ফারিকে ফারহান? আমার বউ। তুমি বিয়ে করেছো ফারহান? কিন্তু ফুপ্পি যে আমাকে আজকে নিয়ে আসলো। ফারহান, এসব কি বলছিস তুই? ওই অলক্ষণে মেয়ে না কাল চলে গেছে। তুই কি ভাবছো আমি ওর রূপগুণ দেখে ভালোবেসেছি, নাকি যে ওর অসম্পূর্ণতার কথা শুনে ওকে ছুঁড়ে ফেলে দিব? ভুল ভাবছো তুমি। তোমার কথায় ও বাসা থেকে চলে গিয়েছিল,
ঠিকই, কাল রাতেই আমি ওকে নিয়ে আসি। ভাইয়া, তোমার মাথা ঠিক আছে? তুমি ওকে আবার নিয়ে এসেছো বাসায়? দীপ্তি, তুই চুপ কর, বড়দের কথার মাঝে কথা বলবি না। চুপ করব মানে? ও চলে যাবার পরও কেন নিয়ে আসছো? আমরা মানুষের কথা শুনতে পারবো না? দীপ্তি, তোকে চুপ করতে বলছি। এখন তো আমাকে চুপ করতেই হবে, মানুষ তো আমাদের কথা শোনাবে। মা, তুমি কিছু বলছো না কেন? একটা থাপ্পড় দিব। মানুষের কথার খবর তুই কি রাখিস? তোর যখন বাচ্চা নষ্ট হয়ে গেছিল, তাসিন কি ডিভোর্স দিয়ে দিয়েছে? তারপর থেকে যে বাচ্চা হচ্ছে না, কই তাসিন তো তোকে ছেড়ে যাসনি, বরং বলেছে আমাদের বাসায় থাকতে। যখন তোর শাশুড়ি মেনে নিবে তখন তোকে আবার নিয়ে যাবে। এই যে এতদিন বাবার বাসায় পড়ে আছিস, মানুষ তো আমাকে কথা শোনায় কি সমস্যা তোমার বোনের, তোমার বোন শ্বশুরবাড়ি যায় না কেন? আমি কি তোকে কখনো কিছু বলেছি? পাড়া প্রতিবেশী তো আমাকে কথা শোনায় তোকে নিয়ে। কই আমি তো কখনো অভিযোগ করিনি বাসায়। অন্যের দিকে আঙুল তোলার আগে নিজের দিকে তোল। তুই কেমন তা চিন্তা কর। আর মা, তোমাকে বলি, সব মানুষের সব কিছু ধারণ ক্ষমতা আল্লাহ দেয়নি। আল্লাহ চাইলে তো আমাদের বাচ্চা হতেই পারে, তাই না? তুমি কেন বুঝতে চেষ্টা করছো না? তুমি কি চাও না আমি ভালো থাকি? আর অনেক মানুষেরই তো বাচ্চা হয়, তাই না? ওদের কি ডিভোর্স দিয়ে দিতে হবে? তাই বলে প্রয়োজনে বাচ্চা দত্তক নেব? আর আল্লাহ ইচ্ছে করলে তো আমাদের ঘরে বাচ্চা দিতে পারে, তাই না? তোমরা একজন মেয়ে হয়ে অন্য একজন মেয়ের সংসার কিভাবে ভাঙতে চাও? তোমাদের মতো কিছু মহিলার কারণে অনেক নারী শান্তি মতো সংসার করতে পারে না। যে সংসারে শান্তি নেই সেখানে বাচ্চা দিয়ে কি হবে? কখনো ভেবে দেখেছো? আমি যদি ফারিয়াকে নিয়ে সুখী হই তাহলে তো তোমার খুশি হওয়ার কথা। তাই দয়া করে ফারিয়াকে আমার থেকে আর আলাদা করার চেষ্টা করো না, প্লিজ মা, হাত জোর করে বলছি। আমার কোনো বাচ্চা লাগবে না, আমি ওকে ভালোবাসি। বাচ্চা হলেও বাসবো, না হলেও বাসবো। আমি যদি 1 বছর আগে জানতাম ফারিয়া এই সামান্য কারণে আমাকে ছেড়ে গেছে, তাহলে তখনই খুঁজে বের করে বিয়ে করে ফেলতাম। 1টা বছর আমাকে তিলে তিলে মরতে হতো না। যদি এটা কোনো মোহ বা আবেগ হতো তাহলে আমি ওকে 1 বছর আগেই ভুলে যেতে পারতাম। আমার নিজের জীবন সম্পর্কে বোঝার যথেষ্ট জ্ঞান আছে। আমি এখন ছোট নই, নিজের ভালো খারাপ সব বুঝি। তোমরা যদি বলো আমি তোমাদের সব কিছু ছেড়ে চলে যাব, কখনো আর তোমাদের সামনে দাঁড়াবো না, সম্পত্তির দাবিও করব না। আমি ফারিয়াকে নিয়ে থাকতে চাই কারণ আমি ওকে খুব ভালোবাসি। ফুপি, তুমি তো আমাকে আগে বলনি ফারহান কাউকে ভালোবাসে বা বিয়ে করেছে। আমাকে বললে তো আমি আর আগ্রহ করতাম না। আর ফুপি, ফারহান যাকে নিয়ে সুখে থাকতে চায় হোক না। আর সত্যি তো, বাচ্চা কাচ্চা এসব আল্লাহর দান, আল্লাহ চাইলে কি না করতে পারে। মিসেস নেহার এতক্ষণ পর মুখ খুললেন। ফারহান, আমি সত্যিই দুঃখিত। আমি সব সময় ভেবে গেছি সমাজের মানুষ কি বলবে, প্রতিবেশীরা কি বলবে। আমার তোমার দিকটা ভাবার দরকার ছিল। তোমার খুশিতে আমার খুশি হওয়ার দরকার ছিল। সত্যিই তো, বাচ্চা হলেই তো সব সম্পর্ক ঠিক থাকে না। একটা সম্পর্ক তো ভালোবাসার বন্ধন, এর ওপর নির্ভর করে। আমি ফারিয়ার বাবা মায়ের সাথে কথা বলতে চাই। ফারহান তার মাকে জড়িয়ে ধরে মিসেস নেহারও পরম আদরে ছেলেকে বুকে জড়িয়ে নেয় আর বলেন, আমার ছেলেটা কত বড় হয়ে গেছে, কত কিছু বুঝে। ফারহানের এমন কথায় দীপ্তি সোফায় বসে বসে কান্না করছে। ফারহান এটা দেখে হাঁটুকের দীপ্তির সামনে বসে বলে, লক্ষ্মী বোন, কান্না করিস না। আমি এভাবে কষ্ট দিতে চাইনি, ক্ষমা করে দে তোর ভাইকে। ক্ষমা করতে পারি এক শর্তে। আমি সব শর্ত মানতে রাজি আছি, বলুন মহারানী। তাহলে তোমাকে আবার বিয়ে করতে হবে ভাবিকে। দীপ্তির এমন কথা শুনে ফারহান হো হো করে হেসে দেয় আর বলে, তোর শর্তে আমি রাজি। তাহলে আমরা আজকে বাসায় যাই, শপিং করতে হবে। উফ, আমার কত কাজ। না, আজকে বাসায় যেতে হবে না, এখানে থাক। তোরা সোয়াকে নিয়ে এলি। না বাবা, সুহা পরে আবার আসবে, এখন অনেক কাজ। সবাইকে ইনভাইট করতে হবে, তোর বিয়ের কার্ড ছাপাতে হবে, ফারিয়ার বাবা মায়ের সাথে কথা বলতে হবে। আমরা বরং আজ যাই। মিসেস নেহার, দীপ্তি আর সোহা চলে গেল। এতক্ষণ উপর থেকে দাঁড়িয়ে সব দেখলো ফারিয়া। নিজের প্রতি এমন ভালোবাসা দেখে খুব অবাক হয়। ফারিয়া নিজে কখনোই ভাবেনি ফারহান তাকে এতটা ভালোবাসে। খুব আফসোস হচ্ছে ফারহানকে এভাবে কষ্ট দেওয়াতে, কিন্তু তা ফারহানকে কিছুতেই বুঝতে দেবে না ফারিয়া। ফারহানের মা চলে যাওয়ার পর ফারিয়া রুমে এসে শুয়ে থাকে। ফারহান কফিলের কাছে কল দিয়ে বলে আজকে অফিসে যাবে না, সে যাতে সব দেখে রাখে। ফারহান অনেকক্ষণ পর রুমে আসে, এসে দেখে ফারিয়া শুয়ে আছে। ফারহান ফারিয়ার পাশে গিয়ে হাত ধরে বলে, কালকে রাতের জন্য আমি সত্যি দুঃখিত জান।
ফারিয়া কিছু না বলে হাতটা ছাড়িয়ে নিল। দুপুরে ফারিয়া ফ্রেশ হয়ে এসে দেখে ফারহান খাবার নিয়ে বসে আছে। বসো, আমি খাইয়ে দিচ্ছি তোমাকে। ফারিয়া কিছু না বলে ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে থাকে আর ফারহান বলে ওঠে, সকাল থেকে আমি কিছু খাইনি, সে খবর তো কেউ রাখে না। এখন যদি খাবার খেতে না আসো আমি এখনো খাবো না। আমি মরে গেলেও তো কারো কোনো সমস্যা হবে না এখন। ফারহানের কথা শুনে ফারিয়া রুমে ঢুকেই ফারহানের কোলে বসে পড়ে। আর এটা দেখে ফারহান মুচকি হেসে ফারিয়াকে খাইয়ে দিতে শুরু করে। 2 লোকমা খাওয়ার পর ফারিয়া আর খাচ্ছে না দেখে ফারহান বলে, হা করো। ফারিয়া কিচ্ছু বলছে না, খাচ্ছেও না। ফারহান কিছু একটা ভেবে খাবার তার মুখে নেয়। তারপর আবার ফারিয়া খেতে শুরু করে। দুজনে খেয়ে নেয়। ফারিয়াকে ওষুধ খাইয়ে দেয় ফারহান। ফারিয়া শুয়ে থাকে। ফারহান এসে ফারিয়াকে বুকে নিয়ে শুয়ে থাকে। কেউ কোনো কথা বলে না। শরীর দুর্বল থাকায় ফারিয়া কখন ঘুমিয়ে গেছে সে নিজেও জানে না। ফারিয়া ঘুমানোর পর ফারহান ফারিয়াকে রেখে আস্তে করে উঠে চলে যায়। সন্ধ্যায় ফারিয়ার ঘুম ভাঙে। ফারিয়া উঠে ফ্রেশ হয়ে নেয়। এখন শরীর মোটামুটি সুস্থ লাগছে তার। অন্যদিকে ফারহানকে রুমে না দেখে ভাবলো হয়তো অফিসের কাজ করছে, কিন্তু অনেকক্ষণ পরেও যখন ফারহানকে দেখতে পেল না, ফারিয়ার মনের ভিতর অস্থিরতা শুরু হয়ে যায়। রহিমা খালার কাছে বারবার গিয়েও জিজ্ঞেস করতে পারছে না ফারহান কোথায়, বারবার ফিরে যাচ্ছে। রহিমা খালা ফারিয়ার এমন আচরণ দেখে মুস্কি মুস্কি হাসছে। তা দেখে ফারিয়া রুমে গিয়ে বসে আছে মন খারাপ করে। অনেকক্ষণ পর ফারিয়ার ফোনে মেসেজের শব্দ হলো। ফোন হাতে নিয়ে দেখে অচেনা নাম্বার থেকে একটা মেসেজ লেখা। বউ একটু ছাদে আসবে, অপেক্ষায় আছি। মেসেজ দেখে ফারিয়ার বুঝতে বাকি রইল না এটা ফারহান। আরেকটা মেসেজ আসে, বিছানায় একটা গিফট বক্স রাখা আছে, তাতে একটা শাড়ি আছে, ওটা পরে এসো প্লিজ প্লিজ বউ। ফারিয়া মুস্কি হেসে ফোন রেখে শাড়ি পরে নেয়। চোখে গাঢ় করে কাজল দেয় আর চুলগুলো ছেড়ে দেয়। কপালে ছোট্ট একটা কালো টিপ দিয়ে ছাদে চলে যায়। ফারিয়া ছাদে গিয়ে দেখে পুরো ছাদে মোমবাতি দিয়ে সাজানো আর গোলাপ ফুলের পাপড়ি ছিটানো। এক পাশে দোলনা, সেটা পুরোটাই ফুলে ঢাকা। তার উপর অনেকগুলো বেলুন, তাতে লেখা সরি। দোলনার সামনে একটা লাভ ফুলের পাপড়ির ভিতরে লেখা সরি বউ। আর ফারহান এক পাশে দাঁড়িয়ে আছে। ফারিয়া এত কিছু দেখে অবাক হয়ে যায়। তখন ফারহান বলে উঠে, কি হলো বউ, তোমার পছন্দ হয়নি? দাঁড়িয়ে আছো কেন, এসো। ফারহানের কথায় ফারিয়া তার সামনে গেল। ফারহান ফারিয়াকে দোলনায় বসিয়ে দিয়ে গিটার বাজিয়ে গান গাইতে শুরু করলো। मेरी राहें तेरे तक है, तुझ पे ही तो मेरा हक है, इश्क मेरा तू बस हक है, तुझ पे ही तो मेरा हक है। গান শেষ করে ফারহান ফারিয়ার কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে কানে ধরে বলে, বউ আমি কখনো আর তোমাকে কষ্ট দিব না, প্রমিস। আমাকে ক্ষমা করো প্লিজ। বাবুই, ক্ষমা না করলে কি তোমার কথা মতো তোমার দেওয়া শাড়ি পরে এসেছি নাকি? বলেই ফারহানকে তুলে জড়িয়ে ধরে। আর ফারহান ফারিয়ার কানের কাছে গিয়ে বলে, বউ তোমাকে খুব সুন্দর লাগছে, প্রেমে পড়ে গেছি। যা দুষ্টু, কালকে যদি মরে যেতাম। শোনা বউ, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। তুমি তো আমাকে কিছু বলনি, আমাকে কিছু না জানিয়ে চলে গেছো, তাই খুব বেশি রাগ হয়েছে। আর কখনো এমন হবে না। সত্যি তো? সত্যি সত্যি সত্যি। চলো যাওয়া যাক। আহ, কি হলো বউ? আমি হাঁটতে পারছি না, আমাকে কোলে তুলে নাও। ও তাই বুঝি। বলেই কোলে তুলে নিয়ে রুমে চলে গেল। ফারিয়াকে খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিল। ফারহান নিজেও খেয়ে নিল। 2 দিন পর ফারিয়া পুরোপুরি ভাবে সুস্থ হয়ে গেল। মিসেস নেহার ফারিয়ার পরিবারের সাথে কথা বলে আবার নতুন করে ফারহান আর ফারিয়ার ধুমধাম করে বিয়ে দিল। সবাই খুব খুশি। ফারিয়াকে দীপ্তি, তিশা, সোহা বাসর ঘরে বসিয়ে রেখেছে। পুরো বিছানায় ফুলে ভরা আর রুমের ভিতরে মোমবাতি দিয়ে সাজানো হয়েছে। ফারহান রুমে আসলো, অমনি দীপ্তি, তিশা, সোহা একসাথে বলে উঠে, এই কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছি মানে? আমার রুমে যাচ্ছি। আমাদের টাকা দিয়ে দেন, আমরা চলে যাই। না হয় আজকে সারা রাত বউকে ছাড়া কাটান। তোদের কেন টাকা দিব? আমার বউয়ের কাছে আমি যাব, টাকা দিতে হবে কেন? আমার এত কষ্ট করে বাসর ঘর সাজিয়েছি, টাকা দিন, না হয় ভেতরে চাপ বন্ধ। ছি ভাইয়া, তুমি আজকের দিনে ভাবিকে ছাড়া কাটাবে নাকি? আমাদের ঘুম পাচ্ছে, টাকা দাও, চলে যাচ্ছি। ফারহান কোনো উপায় না পেয়ে ওদের 10,000 টাকা দিল আর টাকা নিয়ে ওরা চলে গেল। ফারহান রুমে এসে দেখে ফারিয়া বিছানায় বসে আছে। ফারহান ফারিয়ার কাছে গিয়ে বসলো। আরো আগে আসতে পারলে না? ওরা আমাকে এখানে এত ভারী লেহেঙ্গা পরিয়ে বসিয়ে রেখেছে। উফ, মরে যাচ্ছি। আমার বউটার খুব কষ্ট হচ্ছে বুঝি। আচ্ছা তুমি চেঞ্জ করে এসো, যাও। আর শোনো, এসব আটা ময়দা সব ধুয়ে ফ্রেশ হয়ে এসো, ভূতের মতো লাগছে। ওকে বাবুই। ফারিয়া লেহেঙ্গা রেখে একটা শাড়ি পরে ফ্রেশ হয়ে বের হলো। চুল মুছতে মুছতে ফারিয়া আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছতে লাগলো। আর ফারহান পিছন থেকে জড়িয়ে ধরে ফারিয়ার ভেজা চুলের স্মেল নিচ্ছে। কি করছো? ছাড়ো। কি মনে হয়
তুমি বললে ছেড়ে দিব। বলেই ফারহান ফারিয়ার ঘাড়ে নাক ঘষতে লাগলো আর শাড়ির নিচে উন্মুক্ত পেটে হাত দিয়ে স্লাইড করতে লাগলো। ফারিয়া যেন বরফের মতো হিম হয়ে গেছে, সারা শরীরে শিহরণ অনুভব হচ্ছে তার। অন্যরকম ভালো লাগা কাজ করছে তার ভেতরে। ফারহানের গরম নিঃশ্বাস ফারিয়ার ঘাড়ে পড়তেই বারবার কেঁপে উঠছে ফারিয়া। ফারহান ফারিয়াকে নিজের দিকে ফিরিয়ে ফারিয়ার ঠোঁট জোড়া দখল করে নিল। ফারিয়া আজকে কোনো বাধা দিচ্ছে না। পরম আবেশে সেও ফারহানের চুলে হাত দিয়ে খামচে ধরে চুমু খাচ্ছে। ফারিয়া চায় ফারহান তাকে খুব ভালোবাসুক, তাদের মাঝে আরো কোনো দূরত্ব না থাকুক। ফারহান ফারিয়াকে কোলে তুলে নিল আর দুজনে ডুব দিল নিজেদের ভালোবাসায়। তাদের জন্য অপেক্ষা করছে সুন্দর একটা ভবিষ্যৎ, মিষ্টি একটা সকাল। অনেক কষ্টে পূর্ণতা পেল তাদের ভালোবাসা। ভালো থাকুক ফারহান ফারিয়ার ভালোবাসা, বেঁচে থাকুক তাদের ভালোবাসা। সমাপ্ত।